তাহলে আগের দিন আমরা দেখতেছিলাম লোকাল ডেন্সিটি অফ স্টেট, হ্যাঁ, এবং লোকালের মানে হচ্ছে গিয়ে তোমার পজিশন ডিপেন্ডেন্ট। জেনারেলি ডেন্সিটি অফ স্টেট বলতে আমরা এনার্জিতে বুঝি, এনার্জিতে স্টেটের ডেন্সিটি কত, এবং এটা পার ইলেকট্রন ভোল্টে চলে আসে। এখানে আমরা লোকাল যখন বলি তখন আবার পজিশন ডিপেন্ডেন্ট, এবং আমাদের যদি 1D অ্যাটমিক চেইন হয়, আমরা একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব জানি, কাজে ওই অ্যাটমের দুই পাশে কিছু লেন্থের মধ্যে ডেন্সিটি অফ স্টেট, এটা বেসিক্যালি একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের মধ্যে আসবে। আবার 2 ডাইমেনশনাল যদি হয় তাহলে এখানে যেটা ডেন্সিটি অফ স্টেট আসবে সেটা পার ইলেকট্রন ভোল্ট আবার পার মিটার স্কোয়ারে চলে আসবে, যেহেতু 2 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল হলে পার মিটার কিউবে চলে আসবে। আর আমাদের এই পার্টিকুলার যে মেথডে, ওই মেথডে ডেন্সিটি অফ স্টেট পার ইলেকট্রন ভোল্টে আসবে, এবং তোমার যে এ থাকবে সেটার ইউনিটে, এ যদি ন্যানোমিটার হয় তাহলে পার ন্যানোমিটার স্কোয়ার বা পার ন্যানোমিটার কিউব ওইভাবে করে আসবে, যে ওই রেঞ্জে। তুমি যদি মিটার কিউবে বের করতে চাও তাহলে পার্টিকুলার ভাবে ওইভাবে চেঞ্জ করে নিতে হবে। তুমি যদি অন্য কোয়ান্টিটিগুলো বের করতে চাও, যে কারেন্ট বের করতে চাও, এগুলো তোমাকে ট্রেস রাখতে হবে যে তোমার কোন ইউনিটে আসতেছে এবং তুমি কিভাবে সামনের দিকে আগাচ্ছ। তাহলে এই জিনিসগুলো আমরা কিছুটা দেখলাম, ডেন্সিটি অফ স্টেট। এখান থেকে আরেকটা জিনিস দেখলাম একটু জেনারেলাইজ, এটাকে আমরা বলতেছি স্পেকট্রাল ফাংশন। এটা জেনারেলাইজ ফর্মে আর ড্যাশ ই হবে, ই পজিশনে আর এবং আর ড্যাশ, ই এনার্জিতে আর এবং আর ড্যাশ পজিশনের মধ্যে যে ওয়েভ ফাংশন আছে তার একটা কোরিলেশন। এবং যদি আর 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 ড্যাশ সেম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা এই ধরনের চলে আসবে, এবং সেটা ডেন্সিটি অফ স্টেটের মধ্যে চলে আসবে। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা টুয়াইস পাই আছে। কাজে তুমি যদি স্পেকট্রাল ফাংশন বের করো, রিয়েল ডেন্সিটি অফ স্টেট বের করতে 1/2 পাই দিয়ে ভাগ দেওয়া লাগবে। আর ডেন্সিটি অফ স্টেটটা আমাদের কোয়ান্টাম মেকানিক্সে খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যখন ইলেকট্রনের ডেন্সিটি বলি, আসলে যে একটা ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রনের ডেন্সিটি এত, বেসিক্যালি আমরা এখানে ডেন্সিটি অফ স্টেট কি বুঝি, কারণ যে পরিমাণ ডেন্সিটি অফ স্টেট থাকবে সেই পরিমাণই তোমার ইলেকট্রন সিস্টেমের মধ্যে থাকবে। হ্যাঁ, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ডেন্সিটি অফ স্টেটটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, যে তোমার একটা পার্টিকুলার সিস্টেম থাকতে পারে, পার্টিকুলার সিস্টেমের মধ্যে তোমার এখানে তোমার কন্ডাকশন ব্যান্ড আছে, এখানে তোমার ভ্যালেন্স ব্যান্ড আছে। হ্যাঁ, এবং তুমি ডোপিং করো নাই, কোনো ধরনের ডোপিং নাই, আমরা ধরলাম যে ফার্মি লেভেলটা মাঝখানে স্যার বসে স্ক্রিন আছে। শেয়ার মোস্ট প্রবাবলি বন্ধ হয়েছে স্যার। স্ক্রিন শেয়ার চালু করা হয়নি। তাহলে আমাদের এই ধরনের একটা কন্ডাকশন ব্যান্ড আছে, ভ্যালেন্স ব্যান্ড আছে, এখানে মাঝখানে তোমার ফার্মি লেভেল আছে। এখন আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, যে তুমি এখানে যদি একটা ভোল্টেজকে তুমি দাও, এইদিকে একটা পার্টিকুলার মেটাল হতে পারে, সেখানে তার একটা ওয়ার্ক ফাংশন আছে, যে এই পর্যন্ত ইলেকট্রন হয়তো ফিল্ড অবস্থায় আছে, আর এদিকে যেহেতু ভোল্টেজ দিলা একই মেটাল হইলে সেটা তোমার নিচের দিকে নেমে গেলে এই পর্যন্ত তোমার ফিল্ড আছে। কাজে এই যে মধ্যবর্তী জায়গাটা, এই জায়গাটার জন্য কিন্তু ইলেকট্রনটা এই বাম দিক থেকে ডানে ফ্লো করবে। হ্যাঁ, এবং এখানে কি পরিমাণ ইলেকট্রন আসতে পারবে সেটা ডিপেন্ড করতেছে এই যে মধ্যবর্তী চ্যানেল, যেটা হইতে পারে যে আমাদের মসফেটের যে চ্যানেল আছে সেই ম্যাটেরিয়ালে ডেন্সিটি অফ স্টেট কি পরিমাণ আছে। এখানে যে পরিমাণ ডেন্সিটি অফ স্টেট থাকবে, ইলেকট্রনগুলো ঠিক এদিক থেকে ওই পরিমাণ এসে এই জায়গাটাকে ফিল আপ করে দিবে। হ্যাঁ, এবং আস্তে আস্তে সামনের দিকে যাবে। কাজে ডেন্সিটি অফ স্টেট দিয়েই কিন্তু তোমার কন্ডাকশনটা
ডিপেন্ডেন্ট হইতেছে। আর তুমি যদি এখানে বুদ্ধি করে তোমার ইলেকট্রোস্ট্যাটিক ডোপিং করা যায়, এখন ইলেকট্রোস্ট্যাটিক ডোপিং করে তুমি যদি এই ব্যান্ডগুলোকে উপরের দিকে উঠায় দাও, আগে হয়তো ছিল তোমার এই ধরনের, এখন তুমি এখানে ডোপিং করে এটাকে ব্যান্ডটাকে উপরে উঠায় দিলা, এটা আবার একটু উপরে উঠে গেল, তাহলে দেখো এই মধ্যবর্তী জায়গাটাতে এখন আর কোনো স্টেট অ্যাভেইলেবল নাই। স্টেট যদি অ্যাভেইলেবল না থাকে তাহলে তোমার ইলেকট্রন থাকবে না এবং এই দিক থেকে এই দিকে কোনো ইলেকট্রনও যেতে পারবে না। এবং আমরা যে আসলে ট্রানজিস্টরটা ডিজাইন করি এবং ট্রানজিস্টরের কন্ডাক্টেন্স আসলে ঠিক এইভাবেই কন্ট্রোলড হয়। হ্যাঁ, তোমরা যদি খেয়াল করে দেখো, তার মধ্যে ক্লাসিক্যাল ট্রানজিস্টর আর এই ধরনের ট্রানজিস্টরে একটু ডিফারেন্স থাকতে পারে, এটা পার্টিকুলার স্পেসিফিক কেসে। কাজে এই জন্য আমাদের ডেন্সিটি অফ স্টেটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মানে ডেন্সিটি অফ স্টেটই বেসিক্যালি তোমার ইলেকট্রনের ডেন্সিটি। আচ্ছা, তারপরে আমাদের ডেন্সিটি অফ স্টেট থেকে আমরা যদি পজিশন বেস এনার্জি বেসিসে থাকি, পজিশন বেসে আসার জন্য আমরা বি আর ভি ডেগার দিয়ে দুই দিকে পূরণ দিতে হয়, এটা আমরা দেখলাম। তারপরে এই ধরনের যদি টু স্টেট সিস্টেম থাকে তাহলে সেই ক্ষেত্রে লোকাল ডেন্সিটি অফ স্টেট কিভাবে কাজ করে দেখলাম, এবং সেখান থেকে যদি ফার্মি ডাইরাক্ট ডিস্ট্রিবিউশন থাকে সেখান থেকে আমরা কিভাবে ডেন্সিটি ম্যাট্রিক্স নিয়ে আসব, এই পর্যন্ত আমরা আগের দিন দেখে আসছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম যে রিয়েল স্পেসে এখানে যদি এনার্জি বেসিসে থাকে এই পর্যন্ত আমাদের রিয়েল স্পেসে। এখন আমরা এই ধরনের একটা আইডেন্টিটিকে লিখতেছি টুয়াইস বাই ডেল্টা ই মাইনাস ই আলফা। ই হচ্ছে গিয়ে জেনারেলাইজ, এটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে গিয়ে তোমার এনার্জির আইগেন ভ্যালুগুলো, এটা পার্টিকুলার কিছু ডিসক্রিট ভ্যালু থাকবে। এটা একটা ম্যাথমেটিক্যাল আইডেন্টিটি। এই ডেল্টা বা ইম্পালসকে তোমার এইভাবে লেখা যায় যে টুয়াইস ইটা বাই ই মাইনাস এপসাইলন আলফা স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার, যেখানে এটা হচ্ছে গিয়ে টেন্ডস টু জিরো, এটার ভ্যালু ছোট, এটা একটা ম্যাথমেটিক্যাল আইডেন্টিটি। টুয়াইস পাইও এখানে থাকবে, জিনিসটা ওইভাবেই, বা খালি ডেল্টাকে লিখতে হলে 1/2 পাই দিয়ে ভাগ দিতে হবে। এটা তোমরা দেখে নিতে পারো বিভিন্ন জায়গা থেকে এটা কেন এটা এই ধরনের। আর এটা যেহেতু এই ফর্মে আছে, এটাকে আমরা দুটো অংশে ভাগ করে লিখতেছি। হ্যাঁ, একটা হচ্ছে ই মাইনাস এপসাইলন আলফা লিখতেছি প্লাস আই নট, এখানে লিখছে আই জিরো প্লাস, হ্যাঁ, এটা টেন্ডস টু জিরো বা এটা টেন্ডস টু জিরো প্লাস, তুমি যাই বলো, তাহলে এটাই হচ্ছে গিয়ে ইটা। হ্যাঁ, এটা, আর এখানে যেহেতু ইটা স্কোয়ার আছে, একবার প্লাস আই আরেকবার মাইনাস আই বলতেছি। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে নিচের টার্মটা আছে ই প্লাস আই জিরো প্লাস, হ্যাঁ, মাইনাস এপসাইলন আলফা, হ্যাঁ, এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাচ্ছি। তাহলে ই প্লাস আই জিরো প্লাস ইন্টু আই আমরা করে দিই, ডায়াগোনাল বরাবর চলে যায়। আর এপসাইলন আলফা এটা ম্যাট্রিক্স ফর্মে আমরা এনার্জি বেসিসে লিখলে এটাকে এইচ লিখতে পারি। হ্যাঁ, এই জিনিসটাকে যদি এটা 1/, এই অবস্থায় আছে, কাজে এই জিনিসটাকে যদি আমরা ইনভার্স করে দেই তাহলে যে কোয়ান্টিটিটা পাওয়া যাবে সেটাকে আমরা বলতেছি জি। এটাই হচ্ছে বেসিক্যালি গ্রিনস ফাংশন। হ্যাঁ, এবং এটাকে বলা হচ্ছে যে রিটার্ডেড গ্রিনস ফাংশন। গ্রিনস ফাংশন দুই ধরনের আছে, একটা হচ্ছে কি রিটার্ডেড আর একটা হচ্ছে কি অ্যাডভান্সড। হ্যাঁ, এটা হচ্ছে রিটার্ডেড গ্রিনস ফাংশন একটা, আরেকটার আবার ডেগার। ডেগার মানে তোমাকে কমপ্লেক্স কনজুগেট নিয়ে ট্রান্সপোজ করতে হবে। হ্যাঁ, সেটা আবার কি, সেটা হচ্ছে গিয়ে বাকিটা, একটা হচ্ছে প্লাস আই জিরো প্লাস আরেকটা হচ্ছে গিয়ে মাইনাস আই জিরো প্লাস গ্রিনস ফাংশন। তাহলে রিটার্ডেড গ্রিনস ফাংশন আর অ্যাডভান্স গ্রিনস ফাংশন। এখন রিটার্ডেড গ্রিনস ফাংশন আর অ্যাডভান্স গ্রিনস ফাংশন এখন আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে গিয়ে একটাতে হচ্ছে গিয়ে টাইম সামনের দিকে যাবে, আরেকটাতে টাইম পিছনের দিকে যাবে। হ্যাঁ, আমাদের তো যেটা আমাদের ডিএল সিস্টেম, তোমার সাথে আমি কথা বলতেছি, টাইম সামনের দিকে যাচ্ছে, সিস্টেমের এন্ট্রপি বাড়তেছে।
এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে তোমার এই রিটার্ডেড গ্রিনস ফাংশন থাকবে, হ্যাঁ। এবং এটার আইডিয়াটা হচ্ছে তুমি দেখো যে আমাদের টাইম এভলিউশন আমরা e⁻⁻ie/h দিয়ে প্রকাশ করি। এটা আমাদের টাইম এভলিউশন। আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের জন্য এই ধরনের একটা কমপ্লেক্স ফেজ থাকে। তাহলে এখন ই এর ভ্যালু যদি তুমি e+i0 বসায় দাও, একটা ই তো থাকবে তোমার ইমাজিনারি নিয়ে, আরেকটা যেহেতু তোমার আই আছে তাহলে আই পূরণ হবে, হ্যাঁ। আই পূরণ হয়ে কি হবে যে তোমার আই স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ। এবং আই স্কোয়ারটা যেটা হবে আই স্কোয়ার আবার মাইনাসের সাথে পূরণ দিয়ে ওটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এইটা একটা মানে টাইমটা কোন দিকে যাচ্ছে সেটাকে নির্দেশনা দিবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে i0 ভ্যালু যেহেতু খুব কম, তাহলে আমাদের যদি কোনো একটা ইটারেশন থাকে, মানে কোনো যদি একটা ওয়েভ ফাংশন থাকে, তাহলে জিনিসটা এই ধরনের e⁻⁻i/h হ্যাঁ, এই পর্যন্ত কোনো অসুবিধা নাই। এটার সাথে আরেকটা টার্ম পূরণ হিসাবে থাকবে, যেটা তোমার এই ধরনের একটা ছোট টার্ম চলে আসবে, হ্যাঁ। যেটা হচ্ছে গিয়ে টাইম যদি সামনের দিকে যায় তাহলে এটা আবার একটা টি দিয়ে পূরণ হবে, তাহলে এই ভ্যালুটা তোমার তো কমতে থাকবে, হ্যাঁ। টাইম সামনের দিকে যেতে থাকলে এই ভ্যালুটা কমতে থাকবে। এবং রিয়েল সিস্টেমের ক্ষেত্রে তোমার এখানে একটা ডিসিপেশন আছে বা এই ধরনের আইডিয়াটা, হ্যাঁ। এই রিটার্ডেড এবং অ্যাডভান্সড বোঝার জন্য এই জন্য +i0+ আর -i0+ এই দুইটা টার্মকে আমরা ইউজ করি। এখানে আমি এইটুকুই বলতে পারতেছি। আর তোমরা এটা নিজেরা ইন্টারেস্ট থাকলে দেখতে পারো, হ্যাঁ। এবং কোয়ান্টাম মেকানিক্সের তো কয়েক ধরনের ফর্মুলেশন আছে, যে ওয়েভ ফাংশন আছে, তারপরে ওয়েভ ফাংশন কলাপসের আইডিয়াটা আছে, আবার ফাইনম্যানের একটা পার্টিকুলার ফর্মুলেশন আছে, সেখানে ডিফারেন্ট পাথে তোমার ইন্টিগ্রাল করতে হয়, সেখানে আবার ফরওয়ার্ড টাইম ব্যাকওয়ার্ড টাইমের আইডিয়াগুলো আছে, হ্যাঁ। কাজেই ওখানে এটা কাজে লাগতে পারে। যাই হোক, আমাদের মূল জিনিসটা হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টেট আছে, ডেনসিটি অফ স্টেট ডেল্টা রেসপেক্টে প্রকাশিত। এই ডেল্টাটাকে আবার আমরা এই ফর্মে লিখতে পারি, এটাকে আবার দুইটা টার্মে ভাগ করে লিখতে পারি। এই দুইটা টার্ম হচ্ছে, একটা হচ্ছে গিয়ে রিটার্ডেড গ্রিনস ফাংশন আর একটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড গ্রিনস ফাংশন, হ্যাঁ, বা অ্যাডভান্স গ্রিনস ফাংশন। আর গ্রিনস ফাংশন হচ্ছে গিয়ে সিস্টেমের ইম্পালস রেসপন্স। সিস্টেমের মধ্যে যদি আমি একটা ইম্পালস দেই, যে কোনো একটা পয়েন্টে যদি একটা এক্সাইটেশন দেই, তাহলে এইবার সিস্টেমের অবস্থাটা কি হবে। বা আমাদের যদি গ্রাফিনের সিস্টেম থাকে, গ্রাফিনের সিস্টেমের মধ্যে আমি কোথাও একটা পয়েন্টে একটা ইলেকট্রনটাকে রেখে দিলাম, এখন টাইমের সাথে সাথে ইলেকট্রনটা কোন দিকে কিভাবে যাবে সেটাই হচ্ছে কি ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স বা গ্রিনস ফাংশন, হ্যাঁ। এবং যেটা আমরা জানি যে আমরা যদি সিস্টেমের ইম্পালস রেসপন্স জানি, তাহলে সিস্টেমের আমরা পার্টিকুলার ইনপুটের জন্য আউটপুট বের করে ফেলতে পারবো। কাজেই আমরা যে কোনো একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য বা ইলেকট্রনিক সিস্টেমের জন্য আমরা গ্রিনস ফাংশনটা বের করার চেষ্টা করব। গ্রিনস ফাংশনটা বের করলাম, তারপরে আমাদের ইনপুট হবে গিয়ে একটা ভোল্টেজ। ভোল্টেজ যদি জানি তাহলে গ্রিনস ফাংশনও জানি, ইনপুটও জানি। এবার আমি আউটপুটটা বের করে ফেলতে পারবো, যে কারেন্টটা বের করে ফেলতে পারবো। এবং তোমরা বুঝতে পারতেছো যে গ্রিনস ফাংশনটা তো সিস্টেমের উপরে ডিপেন্ডেন্ট। কাজে এটাকে গ্রাফিন আছে নাকি গ্যালিয়াম আর্সেনাইড আছে না সিলিকন আছে, সেটার উপরে তার গ্রিনস ফাংশন চেঞ্জ হবে। এখানে একটা ইলেকট্রন রাখলে সেই যে ইলেকট্রনটা কিভাবে দুই দিকে যাবে, এবং সেটা অবশ্যই ডিভাইসের স্ট্রাকচারের উপরেও ডিপেন্ড করবে, যে স্ট্রাকচারটা কেমন আছে, এটার উইথ কত আছে, এসবের উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ। মাঝখানে কোনো ভ্যাকেন্সি আছে কিনা, ভ্যাকেন্সি হলে তো ওই পজিশনে ইলেকট্রন থাকবে না। কাজেই সিস্টেমের গ্রিনস ফাংশন আসলে ওই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করে। তারপরে যদি আমাদের ইনপুট জানা থাকে তাহলে আমরা আউটপুট কারেন্ট বের করে ফেলতে পারি। এটাই হচ্ছে উদ্দেশ্য, যে আমাদের ইম্পালস রেসপন্স বের করা এবং ইম্পালস রেসপন্স থেকে আউটপুট বের করা। একটা হচ্ছে রিটার্ডেড গ্রিনস ফাংশন আর একটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স গ্রিনস ফাংশন। একটাতে টাইম সামনের দিকে যাচ্ছে আর একটাতে টাইম পিছনের দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখন ডিভাইসটা কি দাঁড়ালো? এখন আমরা এই পর্যন্ত যা দেখতেছিলাম যে
আমরা ব্যান্ড স্ট্রাকচার নিয়ে শুরু করলাম, ব্যান্ড স্ট্রাকচার নিয়ে শুরু করার পরে 1D সিস্টেমে গেলাম। 1D সিস্টেমে ইনফিনিট পটেনশিয়াল ওয়েল, এটা একটা বাউন্ড সিস্টেম ছিল। এখানে ইলেকট্রন ঢুকতেছে না, এটা একটা ক্লোজ সিস্টেম। ওখানে কি কি স্টেট থাকতে পারে সেটা আমরা দেখলাম, পার্টিকুলার ফর্মুলেশন দিয়ে আইপ দিয়ে আমরা বের করে ফেলতেছি। তারপরে সেখান থেকে আমরা দেখলাম যে ব্যান্ড স্ট্রাকচার কিভাবে ক্যালকুলেট করব একটা ম্যাটেরিয়ালের জন্য, যদি এটা গ্রাফিন হয় সেটা দেখলাম, এবং গ্রাফিনের ন্যানো রিবন দেখলাম, সেটারও ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেশন দেখলাম, যদিও সেটা হোমওয়ার্ক দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের তো ট্রান্সপোর্ট লাগবে। আমরা ঠিক বাউন্ড সিস্টেমে ইন্টারেস্টেড না, যে ওপেন সিস্টেমে ইন্টারেস্টেড। সেখানে পার্টিকুলার দিকে ভোল্টেজ দিবে, এই জন্য তোমার ইলেকট্রন একদিক থেকে আসবে আর একদিকে বের হয়ে যাবে। তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা বলি যে নন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম আর নন ইকুইলিব্রিয়ামের মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে, একটা সিস্টেম যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন তার ফার্মি লেভেলটা তোমার স্ট্রেট থাকে, এটা ফার্মি লেভেলের মধ্যে স্লোপ থাকে না। আর নন ইকুইলিব্রিয়াম হলে ফার্মি লেভেলের মধ্যে একটা স্লোপ ক্রিয়েটেড হয়। আর এটা যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক পটেনশিয়ালের স্লোপ, এবং ইলেকট্রন যেহেতু চার্জ পার্টিকেল, তার মানে ইলেকট্রিক পার্টিকেল, সেই জন্য সে পার্টিকুলার দিকে অ্যাট্রাক্টেড হয়ে নিচের দিকে পড়ে যায়। এটাই তো আমাদের কারেন্ট ফ্লোর আইডিয়াটা। আর এখানে তোমার ইলেকট্রন যে যেখানে আছে সেখানে বসে থাকবে, সে কারেন্ট ফ্লো করবেন। এই একটা পিকচার। কিন্তু আমাদের যে ধরনের আমরা ডিভাইস দেখতেছি বা যে ধরনের ক্যালকুলেশন গুলো করতেছি, এখানে অনেক সময় এটাকে আমরা ব্যালিস্টিক ডিভাইসও বলি। ব্যালিস্টিক ডিভাইসের আইডিয়াটা হচ্ছে কি, আমাদের এমন ধরনের ডিভাইস যেখানে সোর্স থেকে ড্রেইনে ইলেকট্রনটা চলে যাচ্ছে কোনো ধরনের স্ক্যাটারিং ছাড়াই। একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে যাচ্ছে কোনো ধরনের স্ক্যাটারিং ছাড়াই। এই ধরনের ডিভাইসকে তাহলে আমরা বলতেছি যে ব্যালিস্টিক ডিভাইস। এবং যেহেতু আমাদের ডিভাইসের সাইজ ছোট হয়ে আসছে, কাজেই ব্যালিস্টিক ডিভাইস এখন ধীরে ধীরে কমন হয়ে যাচ্ছে। এখন যদি ব্যালিস্টিক ডিভাইস হয়, তাহলে ব্যালিস্টিক ডিভাইসের মধ্যে আমাদের যে এই যে ভোল্টেজের, এটা তো আসলে আমরা বললাম যে ফার্মি লেভেলের একটা স্লোপ আছে। মানে কি, এটা আসলে তো একটা ভোল্টেজ ড্রপই বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে। এখানে ভোল্টেজটা ধীরে ধীরে ড্রপ হইতেছে। আবার ভোল্টেজ যখনই ড্রপ, তার মানে তো একটা রেজিস্ট্যান্সের আইডিয়াটা আছে, যেখানে প্রতিটা ইউনিট লেন্থ একটা রেজিস্ট্যান্স আছে, ছোট ছোট ভোল্টেজ ড্রপ হয় এখান থেকে এখানে চলে আসছে। কিন্তু এই ধরনের সিস্টেমের মধ্যে তো কোনো স্ক্যাটারিং নাই। স্ক্যাটারিং না থাকলে কিন্তু রেজিস্ট্যান্সের আইডিয়াও নাই, ভোল্টেজ ড্রপের আইডিয়া নাই। কাজে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে তুমি কিন্তু ফার্মি লেভেলের এই ধরনের ইয়ে দিতে পারবা না। তুমি কিভাবে দিবা? আসলে সেই ক্ষেত্রে তোমার দেখা যাবে যে ডিভাইসের মধ্যে এই যে বাম দিকের ফার্মি লেভেলটা এখানে বসে আছে, উপরে ফার্মি লেভেল পর্যন্ত সব ফিল্ড, আর ডান দিকের ফার্মি লেভেলটা এখানে বসে আছে। তাহলে এটাকে এটা μ2 আমরা বলি, এটা হচ্ছে গিয়ে μ1। μ1 এখানে ফার্মি লেভেল পর্যন্ত সমস্ত ফিল্ড। এটা ইনিশিয়ালি উপরে ছিল, তুমি যেহেতু এখানে একটা পার্টিকুলার ভোল্টেজ দিছো, সেহেতু সে নিচে চলে আসছে। সেটা আমি জানি যে ভোল্টেজ দিলে এটা নিচে টেনে চলে আসে। তাহলে জিনিসটা কি হবে, এখানে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ নাই, কিন্তু এখানে ইলেকট্রন গুলো আছে। তাহলে ইলেকট্রন গুলো সামনের দিকে যাবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার ইলেকট্রন গুলো তাহলে কেন সামনের দিকে যাবে, কেন পিছনের দিকে যাবে না কেন? ঠিক এই প্রশ্নের উত্তরটা কি হবে বলতে পারবা? ইলেকট্রিক ফিল্ডের কারণে স্যার। না, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কারণে কেন সামনে যাবে? ফিল্ডের পোলারিটি স্যার যদি আমরা খেয়াল করি, তখন স্যার এই যে পজিটিভ প্লেটটা তো μ2 এর সাথে কানেক্টেড। তোমার কথা এক সেন্সে কিছুটা ঠিক আছে, কিন্তু তুমি আরো একটু যদি ভিতরে যাও, আসলে ইলেকট্রিক ফিল্ড মানেটা কি? ইলেকট্রিক ফিল্ড মানে তো কোথাও একটা অ্যাক্সেস অফ ইলেকট্রন আছে, এটাই তো ইলেকট্রিক ফিল্ডের মানে, ঠিক না? জি স্যার। তুমি একটা ভোল্টেজ দিচ্ছ মানে তো তুমি যেটা আইডিয়াটা বলতেছো যে পার্টিকুলার একটা ভোল্টেজ আছে, তোমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে,
তাহলে এখানে এই ভোল্টেজটা ড্রপ হচ্ছে, এই ভোল্টেজটা ড্রপকে তুমি লেন দিয়ে ভাগ দিয়ে দিলা, কাজেই তুমি V/D তে একটা ইলেকট্রিক ফিল্ড পাইলা। এটাই তো তুমি বলতেছো, ঠিক না? এটাকে উল্টাভাবে চিন্তা করলে আমরা যদি ঠিক, এটা তো আমরা পজিটিভ চার্জের দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি, নেগেটিভ চার্জের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এখানে তো কিছু অ্যাক্সেস ইলেকট্রন আছে, ঠিক না? আর অ্যাক্সেস ইলেকট্রনটাকে যখন তুমি এখানে দিয়ে দিলা, এবার তো আর ইলেকট্রিক ফিল্ডের আইডিয়াটাই তো তুমি এখানে অ্যাক্সেস ইলেকট্রনের মাধ্যমে নিয়ে আসছো। হ্যাঁ, এখন আর ঠিক ইলেকট্রিক ফিল্ডের আইডিয়াটা তুমি কিভাবে, ইলেকট্রিক ফিল্ডের বেসিক আইডিয়াটা কি, এখানে কি এমন একটা কিছু আছে যে তাকে অ্যাট্রাক্ট করতেছে, এটাই তো ইলেকট্রিক ফিল্ড, ঠিক না? এই ধরনের। কিন্তু দেখো ইলেকট্রিক ফিল্ডের জিনিসটাই তো তুমি আসলে ইলেকট্রন দিয়ে তুমি রিপ্রেজেন্ট করে দিলা। এখন সিস্টেমটার মধ্যে তো আসলে এক জায়গায় একটু বেশি ইলেকট্রন আছে, এই পর্যন্তই তো আছে। আরো কি কোনোভাবে আনসার দেওয়া যায়? ইলেকট্রনগুলো স্যার লোয়ার পটেনশিয়ালে যাইতে যাবে কি স্যার? মিউ2 তো লোয়ার পটেনশিয়ালে আছে। লোয়ার পটেনশিয়ালে যাইতে চাবে, এটা কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে কোথাও লোয়ার পটেনশিয়ালের কথা কিন্তু নাই। শ্রোডিঞ্জার ইকুয়েশন যেভাবে আছে, ইলেকট্রনকে এক জায়গায় রেখে দিলে সে দুই দিকেই এখানে সমানভাবে ইয়ে হয়ে চলে যাবে। হ্যাঁ, e⁻ kx - ωt, এই ফর্মুলাটা সে নিতে চেষ্টা করবে, ঠিক না? এটাই তো তার ধর্ম। সে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ নিয়ে সে এদিকে চলে যাবে। এখানে কিন্তু লোয়ার এনার্জিতে যাওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু তো আমাদের কোনো ইকুয়েশন তো প্রেডিক্ট করতেছে না। ঠিক আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। যে তুমি কোথাও একটা ইলেকট্রনকে রেখে দিলা, হ্যাঁ, তুমি যদি কোথাও একটা ইলেকট্রনকে রেখে দাও, তুমি 0 ডিগ্রি কেলভিনে চলে যাও, তাহলে ইলেকট্রনটার কি টেন্ডেন্সি হবে? চারদিকে ছড়ায় পড়া। যদি চারদিকে ছড়ায় পড়লে সে পুরা জায়গাটাতে তার প্রবাবিলিটিটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, যেটা আমাদের ফ্রি পার্টিকেলের আইডিয়া এবং যেটা সলিউশনে তোমরা করে আসছো। তাহলে এখানে তুমি ক্লোজলি যদি খেয়াল করো, দেখবা যে এখানে তো আমরা এক্সট্রা কিছু ইলেকট্রন দিয়ে দিছি। হ্যাঁ, এখানেও এক্সট্রা ইলেকট্রন আছে, তো এই পিছনে তো ইলেকট্রন আছেই। এই সামনের 3টা ইলেকট্রন যদি চিন্তা করি, সে যদি পিছনে যাইতে চায় তাহলে কিন্তু সে এখানে একটা ঠিক ব্যারিয়ারের মতো ধাক্কা খাবে, কিন্তু সামনে যদি যাইতে চায় তার কিন্তু অসুবিধা নাই। সে কিন্তু এই ইকুয়েশনটাই ফলো করবে। ইকুয়েশনটা ফলো করে সে পিছনে যেতে চাইলে সে একটা ধাক্কা খাবে, এবং সেই ধাক্কা তুমি বলবে যে স্যার এখন আবার আপনি ধাক্কা বলতেছেন, তখন এটা তো তোমার নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জের জন্য সেই আমরা আবার এটার জন্য পটেনশিয়াল ব্যারিয়ার হিসাবে চিন্তা করব কুলম্বস ল দিয়ে। তাহলে সেই ইলেকট্রনগুলো দেখো এই সামনের দিকেই আসতে পারবে। সামনের দিকে আসতে পারলে তার কোনো বাধা নাই, সে চলে যাবে। হ্যাঁ, তাহলে এই দিক থেকে সে এই পর্যন্ত চলে আসবে, যে ইলেকট্রনটা যে জায়গায় ছিল সেখান থেকে এদিক থেকে। কাজে এদিক থেকে যদি আমরা ভোল্টেজ দিতে থাকি, এদিক থেকে এদিকে কারেন্ট যেতে থাকবে। কিন্তু আমাদের যে এই মেকানিজমটা বললাম, এই মেকানিজমের মধ্যে আমরা কিন্তু কোনো ডিসিপেশনকে অ্যালাউ করিনি। যেখানে কোনো স্ক্যাটারিং নাই, স্ক্যাটারিং নাই মানে কোনো ডিসিপেশনও নাই। এখন আমাদের এই ধরনের ট্রান্সপোর্ট ফেনোমেনায় আমরা যেটা করি, যে লিডে আসার পরে, লিডে আমরা যেহেতু ধরি যে এখানে অনেক একটু বড় লেন্থ আছে এবং আরো কিছু ইলেকট্রন আছে, যে লিডে ইলেকট্রনগুলো তো এখানে বসে থাকতে পারবে না, কারণ এখানে তার ফার্মি লেভেল এখানে। হ্যাঁ, তাহলে তার নিজস্ব একটা ডিস্ট্রিবিউশন আসছে ফার্মি লেভেল এখানে, এবং সেখানে যদি 0 ডিগ্রি কেলভিন হয় তাহলে কিন্তু এখানে ইলেকট্রন থাকতে পারবে না, তাকে নিচের দিকে চলে আসতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলি যে তখন এটাকে আমরা কি বলি, এটা থার্মাল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, সে এই যে তার এখানে ডিস্ট্রিবিউশন অনুসারে ইলেকট্রনগুলো নিচের দিকে পড়ে যায়। ইলেকট্রনগুলো নিচের দিকে পড়ে যায় মানেই কিন্তু তোমার এনার্জি ডিসিপেশন হয়ে গেল। হ্যাঁ, তার মানে এই ভোল্টেজের কারণে তুমি বাম দিক থেকে ডান দিকে আসলা, তারপরে তুমি এখানে কোনো এনার্জি ডিসিপেশন নেই, লিডে আসার পরে এনার্জি ডিসিপেশন হলো এবং তুমি তারপরে নিচে পড়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের যে ব্যালিস্টিক ট্রান্সপোর্টের ডিভাইসগুলোতে আমরা এই ফিনোমেনাটাকে মোটামুটি চিন্তা করব বা করতে পারি। এখন তোমার কাজ অনুসারে তুমি আসলে বিভিন্ন ফেনোমেনা চিন্তা করতে পারো। তুমি ভোল্টেজের প্রোফাইলটাকে এইভাবে ধরতে পারো, বা তুমি যদি মনে করো এখানে একটা পার্টিকুলার তুমি
স্লোপ দিয়ে দিবা, তাতেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এটা তোমার কাজ অনুসারে তুমি যেই ধরনের অ্যাপ্রক্সিমেশন তুমি দিবা তুমি দিতে পারো, কিন্তু এসেনশিয়ালি পিকচারটা হচ্ছে গিয়ে এই ধরনের, এবং এইখানে আসার পরে কিন্তু তার থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে। এখন এত কিছু বলার উদ্দেশ্য ছিল যে আমাদের ডেন্সিটি অফ স্টেট, এই মধ্যবর্তী জায়গায় আমাদের ডেন্সিটি অফ স্টেট আছে কিনা তার উপরেই তোমার ইলেকট্রনের ডেন্সিটিটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো এটা আমাদের একবারে যে কাজে লাগবে না আইডিয়াটা তা না, এটার সাথে আমাদের যে কোয়ান্টাম অফ রেজিস্ট্যান্স বা কোয়ান্টাম অফ ক্যাপাসিট্যান্স এই আইডিয়াগুলো রিলেটেড। আচ্ছা, তাহলে আমরা ছিলাম এইভাবে গ্রিনস ফাংশন, রিটার্ডেড গ্রিনস ফাংশন, অ্যাডভান্স গ্রিনস ফাংশন। গ্রিনস ফাংশন হচ্ছে সিস্টেমের ইম্পালস রেসপন্স, ইম্পালস রেসপন্স এবং ইনপুট যদি জানি আমরা আউটপুট বের করে ফেলতে পারবো। এখন আমরা একটু দেখতে যাচ্ছি যে এই যে গ্রিনস ফাংশন এবং এই জিনিসটা কিভাবে করব। আর গ্রিনস ফাংশন হচ্ছে তো জিএফ গ্রিনস ফাংশন, আর আমরা এনইজিএফ এ ইন্টারেস্টেড, নন ইকুইলিব্রিয়াম। নন ইকুইলিব্রিয়ামের আইডিয়াটা হচ্ছে গিয়ে এই যে তোমার একটা পার্টিকুলার স্লোপ আছে, বা তুমি যদি এইভাবে ধরে নাও এইদিকে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করলে মধ্যবর্তী জায়গায় যে ইলেকট্রনটা ফ্লো করতেছে তার মানে সিস্টেমটা আর ইকুইলিব্রিয়ামে নাই, হ্যাঁ, নন ইকুইলিব্রিয়ামে চলে আসছে। তাহলে নন ইকুইলিব্রিয়াম গ্রিনস ফাংশন, গ্রিনস ফাংশনটা লাগতেছে আমাদের সিস্টেমের ইম্পালস রেসপন্স বের করার জন্য। আচ্ছা, তাহলে আমরা একটা এই ধরনের সিস্টেমকে ধরে নিচ্ছি, একটা ছোট সিস্টেম, এখানে একটা ডিভাইস আছে এবং তার ডান পাশে একটা লিড আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, ডিভাইসটা আমরা ধরতেছি যে 100টা অ্যাটম আছে, আমরা দেখছি যে যতগুলো অ্যাটম থাকে আমাদের ডিভাইসের সাইজও তত বড় হয়, আমাদের ম্যাট্রিক্সের সাইজ। হ্যাঁ, তাহলে ডিভাইসে যদি 100টা অ্যাটম থাকে 1D 2D 3D যে কোনো ডাইমেনশনে হতে পারে, 100 বাই 100 হবে। আর কন্ট্রাক্টরের মধ্যে কন্ট্রাক্টর যেহেতু বড় হতে পারে, আমরা ধরে নিলাম যে 10⁵ সংখ্যক অ্যাটম আছে, তাহলে কন্ট্রাক্টর সাইজ 10⁵ হবে। এখন ফুল সিস্টেমটা নিয়ে আমরা একটা হ্যামিল্টনিয়ান বানাইতে চাই, অসুবিধার কিছু নেই, আমরা একটা ডিভাইসের হ্যামিল্টনিয়ান বানাইলাম, কন্ট্রাক্টরের হ্যামিল্টনিয়ান বানাইলাম, আর ডিভাইস আর কন্ট্রাক্টরের মধ্যে যে কাপলিং ওটা দিয়ে দিলাম, একটা আমরা টাউ দিলাম আর একটা টাউ প্লাস দিলাম, একটা কমপ্লেক্স করে দিলাম। আমার এখানে তোমার ট্রান্সপোজও করা লাগবে। আচ্ছা, তারপরে আমরা সিস্টেমের গ্রিনস ফাংশনটা দেখে আসছি, রিটার্ডেড গ্রিনস ফাংশন, যে ই প্লাস আই জিরো প্লাস যদি হয় সেই ক্ষেত্রে সিস্টেমের গ্রিনস ফাংশনটা আচ্ছা, সিস্টেমের গ্রিনস ফাংশন এটা যদি 2/2 হয়, 2/2 তো এটা নিজস্ব একটা সাইজ থাকবে, এখানেও নিজস্ব সাইজ থাকবে, যত বড় সাইজ থাকবে গ্রিনস ফাংশনেরও ঠিক ওই পরিমাণ সাইজ থাকবে। এবং গ্রিনস ফাংশনকেও আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, জিডিডি যে আমাদের ডিভাইসের, আর এটা হচ্ছে রাইট কন্ট্যাক্টের, একটা হচ্ছে গিয়ে জিডিআর, আর এটা হচ্ছে গিয়ে জিডিআর প্লাস। আর যদি আমরা এটাকে জি প্লাস করি বা জি ড্যাগার করি তাহলে সবগুলোর মধ্যে ড্যাগার চলে আসবে, এটা ড্যাগার, এটা ড্যাগার। হ্যাঁ, আর জিনিসটা কি হবে, তুমি এখানে ড্যাগার দিবা, ড্যাগার দিলে তোমাকে একদিকে ভিতরে সবগুলোকে কমপ্লেক্স কনজুগেট নিতে হবে, তারপরে আবার তোমাকে ট্রান্সপোজ করতে হবে। হ্যাঁ, ট্রান্সপোজ করলে তোমাকে জিডিআরটা তোমার এখানে ট্রান্সপোজ হয়ে জিডিআর প্লাস হয়ে যাবে, এখানে তোমার ডাবল ডেগারে আবার জিডিআর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে এটা হবে, কারণ তুমি যদি ফুল জিনিসটাকে ড্যাগার নাও তাহলে যেটা করতে হবে যে তোমরা যেটা করছো যে সি কনজুগেট, হ্যাঁ, যেটা ম্যাটল্যাবে আছে, কমপ্লেক্স কনজুগেট নেওয়ার পরে সেটাকে আবার ট্রান্সপোজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা জি প্লাসটা একটু আগে দেখে আসছি, একটা ছিল জি আর একটা হচ্ছে জি প্লাস। জি প্লাসটা ই মাইনাস আই জিরো প্লাস ইন্টু আই মাইনাস এইচ, এটাকে আবার ইনভার্ট করতে হবে। এবং জি প্লাসের যদি আমরা ইনভার্ট নেই তাহলে এখানে যেহেতু ইনভার্সন আছে এটা আমরা উঠাই দিলাম, এদিকে নিয়ে আসলাম, আর এই জিনিসটাকে আমরা 2 ভাগে ভাগ করে লিখতেছি। হ্যাঁ, এটা যেহেতু হ্যামিল্টনিয়ান আছে, হ্যামিল্টনিয়ানের ভিতরে আবার এইচডি এবং এইচআর আছে, তাহলে এটাকে আমরা 2 ভাগে ভাগ করে লিখতেছি, মাইনাস এইচডি মাইনাস এইচআর। এটা যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স কাজে একবার মাইনাস ডেল্টা ড্যাশ।
মাইনাস ডেল্টা ডেগার চলে আসতেছে। মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যে এই রাইট কন্টাক্টের এফেক্টটা আমাদের লিডের মধ্যে নিয়ে আসা, রাইট কন্টাক্টের এফেক্টটা আমাদের ডিভাইসের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, আমরা রাইট কন্টাক্টের জন্য এই যে 10/10⁵ ইন্টু 10⁵ একটা ম্যাট্রিক্স আছে, আমরা সেটা চাই না। আমরা চাই যে ফুল এফেক্টটাকে আমরা 100/100 ম্যাট্রিক্সের মধ্যেই থাকবো এবং এটার ফুল এফেক্টটাকে এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা কোনো একটা টার্মের মাধ্যমে যোগ বা বিয়োগের মাধ্যমে নিয়ে আসবো, সেটা আমরা ট্রাই করতেছি। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে কিছু ইনভার্স দেখা যাচ্ছে। এখন এটা বোঝার জন্য তোমাদের ছোট দুই একটা ডেরিভেশন আছে। যদি এই ধরনের একটা সিস্টেম থাকে যেখানে 4টা কম্পোনেন্ট আছে এবং 2টা পূরণ দিয়ে যদি আইডেন্টিটি হয়, তার মানে একটার ইনভার্স। এটা যদি জি হয় এটা জি ইনভার্স, এটা এইচ হলে এটা এইচ ইনভার্স। এই ধরনের যদি হয় তাহলে তোমরা দেখতে পাবা যে এই স্মল গুলোকে, স্মল সি কে বা স্মল এ কে ক্যাপিটাল লেটারের রেসপেক্টে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, স্মল সি কে মাইনাস ডি ইনভার্স সি এ, আর স্মল এ কে এ মাইনাস বি ডি ইনভার্স সি, আবার টোটালটার ইনভার্স এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এই সিস্টেমের জন্য জি আছে, এটা একটা কোয়ান্টিটি। এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এটাকে 4টা অংশ ভাগ করে। আবার আমরা জি কে দেখলাম তোমার এইভাবে আছে, তাহলে এইভাবেও লিখতে পারি। হ্যাঁ, এখানে যদি ইনভার্স আছে এটা জি ইনভার্স, তাহলে আমরা এই জি আর জি ইনভার্স কে লিখব। জি ইন্টু জি ইনভার্স ইজ ইকাল টু তোমার আইডেন্টিটি হয়ে যাবে। তো জি ইন্টু জি ইনভার্স ইজ ইকাল টু আইডেন্টিটি। জি ইনভার্সের বদলে আমরা এই জিনিসটাকে বসাবো, আর জি এর বদলে আমরা এই জিনিসটাকে বসাবো। জি ইনভার্সের বদলে এই ফুল জিনিসটাকে বসাবো, আর জি এর বদলে ফুল জিনিসটাকে বসাবো। জি ইনভার্সের বদলে এই 2/2 ম্যাট্রিক্সটাকে লিখবো, আর জি এর বদলে এই 2/2 ম্যাট্রিক্সটাকে লিখবো। তাহলে এই ফর্মটা কিছুটা আমাদের এই ফর্মের মতো চলে আসলো। এই ফর্মটা ইজ ইকাল টু তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই জিডিডি জিডিআর এগুলো তোমার বের করে ফেলা। হ্যাঁ, যেহেতু তোমার এটা নোন আছে, তাহলে এখান থেকে আমরা যদি লিখলাম, এটা আমরা জি ইনভার্সকে লিখলাম 2/2 ম্যাট্রিক্স ফর্মে, যার ভিতরে আবার নিজে আবার এগুলো ম্যাট্রিক্স হবে। এই যে এইচডি আছে, এটা একটা নিজে ম্যাট্রিক্স, ফুল ডিভাইসের ম্যাট্রিক্স এটা, আর এটা রাইট কন্ট্রাক্টের ম্যাট্রিক্স, এটা ডেল্টা তোমার টাউ, এটা হচ্ছে গিয়ে ডিভাইসটা রাইট কন্ট্রাক্টের সাথে কিভাবে কানেক্টেড হবে, আর এটা আবার তার কমপ্লেক্স কনজুগেট। তাহলে এই দুইটা যখন আমরা লিখে ফেললাম, তাহলে এখন আমরা এই আইডেন্টিটিটাকে ইউজ করব এআরসি। এখানে দেখো এআরসি আছে, আর এখানে আছে জিডিডি জিডিআর, কাজে এই আইডেন্টিটিটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে জিডিডি যদি আমরা লিখি তাহলে আমাদের এই জিনিসটা চলে আসবে, এবং এখান থেকে যেটা চলে আসতেছে জিআরটা এই ধরনের একটা কোয়ান্টিটি, আমরা এটাকে লিখলাম, এবং আলটিমেটলি আমাদের জিডিডি চলে আসতেছে ই প্লাস আই 0 প্লাস ইন্টু আই মাইনাস এইচডি মাইনাস ক্যাপিটাল সিগমা আর, যেখানে ক্যাপিটাল সিগমা আর ইজ ইকাল টু টাউ ইন্টু জিআর ইন্টু টাউ স্টার, যেখানে আবার জিআর ইজ ইকাল টু ই প্লাস আই 0 প্লাস ইন্টু আই মাইনাস এইচ আর এর ইনভার্স। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো যদি জানি তাহলে আমরা জিডিডিটা বের করে ফেলতে পারতেছি। হ্যাঁ, এখন জিডিডিটা আসলে কি ছিল? জিডিডিটা ছিল যে আমাদের যে ডিভাইস ছিল এবং তার পাশে একটা রাইট কন্টাক্ট ছিল, এবং জি হচ্ছে গিয়ে তোমার ফুল সিস্টেমটার ইম্পালস রেসপন্স, এবং ফুল সিস্টেমের ইম্পালস রেসপন্সের মধ্যে এই অংশটা হচ্ছে গিয়ে জিডিডিটি, যেটা হচ্ছে গিয়ে ডিভাইসের অংশটা। এবং সেখান থেকে যেটা চলে আসতেছে সেটা হচ্ছে গিয়ে জিডিডির ভ্যালু হচ্ছে গিয়ে এটা চলে আসতেছে ই প্লাস আই 0 প্লাস ইন্টু আই মাইনাস এইচডি মাইনাস সিগমা এল। হ্যাঁ, এটার ইনভার্স। এবং এখান থেকে
তার মানে যেটা চলে আসতেছে যে তুমি যদি তোমার ম্যাট্রিক্সটাকে এই ফর্মে লেখো তাহলে লিডার এফেক্টটাকে তুমি ডিভাইসের গ্রিনস ফাংশনের মধ্যে নিয়ে আসছো। দেখো জিনিসটাকে খেয়াল করি, ই প্লাস আই জিরো প্লাস ই তো তোমার তুমি যেই এনার্জিতে ইলেকট্রনটাকে ইনজেক্ট করতেছো, এটা তোমার যদি পার্টিকুলার ভোল্টেজ থাকে, তুমি জানো যে ভোল্টেজের লেভেলটা কত থেকে কত পর্যন্ত আছে। হ্যাঁ, যেমন আমাদের পার্টিকুলার এই জায়গায় আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তাহলে এই যে এনার্জি রেঞ্জ, এটা হচ্ছে কি ই এর রেঞ্জ। এই এনার্জি রেঞ্জে ইলেকট্রনগুলো ফ্লো করতেছে, এর নিচে চলে আসলে এই দিক থেকেও ইলেকট্রন আসতেছে, এই দিক থেকেও ইলেকট্রন আসতেছে, কাজেই কোনো নেট কোনো এফেক্ট নাই। মধ্যবর্তী জায়গায় যেখানে তোমার এইদিকে ফাঁকা স্পেস আছে কিন্তু এদিক থেকে ইলেকট্রন আসতে পারতেছে, এই জায়গাটাতে তুমি এনার্জিকে ইন্টিগ্রেট করবা কারেন্ট বের করার জন্য, বা তুমি যে কোয়ান্টিটি বের করতেছো, কাজে তোমার আই তো আই জিরো প্লাস একটা ছোট ভ্যালু। তুমি যদি ম্যাটল্যাবে করতে চাও, এটা তুমি 10 টু দি পাওয়ার মাইনাস 12 মাইনাস 13 এই ধরনের একটা ভ্যালু দিয়ে দিবা। এটা ঠিক গ্রিনস ফাংশনের জন্য লাগতেছে। আই তো আই, এইচডি হচ্ছে গিয়ে তোমার ডিভাইসের হ্যামিল্টনিয়ান, পার্টিকুলার ডিভাইসের হ্যামিল্টনিয়ান তুমি এটা তৈরি করবে। আর মাইনাস সিগমা এল হচ্ছে গিয়ে পুরা লিডের জন্য এই যে 10 টু দি পাওয়ার 5 সংখ্যক অ্যাটম ছিল, হ্যাঁ এটা কন্ট্যাক্টের মধ্যে ছিল বা লিডের মধ্যে ছিল, এই ফুল জিনিসটাকে তুমি এই সিগমা এল এর মধ্যে নিয়ে আসতেছো লিডার এফেক্টটাকে। হ্যাঁ, এবং এখানে যেহেতু যোগ বিয়োগ হচ্ছে, তার মানে লিডার ম্যাট্রিক্সের সাইজ আসলে ডিভাইসের ম্যাট্রিক্সের সাইজের সমান হয়ে যাবে। হ্যাঁ, তার মানে তুমি ডিভাইসের ম্যাট্রিক্সের সাইজেই থাকবা, আর এটা হচ্ছে কি লিডার ইন্টারেকশন, এটা এইভাবে চলে আসবে। লিডার ইন্টারেকশনটা আবার কি দেখো, টাউ স্টার ইন্টু জিআর ইন্টু সিগমা, যেখানে আবার জিআর কি, জিআর হচ্ছে গিয়ে ই প্লাস আই জিরো প্লাস মাইনাস এইচ এল, যে লিডের যে হ্যামিল্টনিয়ান আছে সেটাকে আবার তুমি ইনভার্স করে যেটা পাবা, সেটাকে লিড যে সকল ম্যাট্রিক্সের মাধ্যমে কাপড়, সেটা দিয়ে তুমি দুই পাশে পূরণ দিলে এই সিগমা এলটা পাবা। হ্যাঁ, তাহলে এইভাবে করে তুমি সিস্টেমের গ্রিনস ফাংশনটা বের করে ফেলতে পারবা। হ্যাঁ, এবং গ্রিনস ফাংশনটা বের করে ফেলার পরে তারপরে তুমি ধীরে ধীরে আরো কিছু আমাদের ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনের মাধ্যমে তুমি কারেন্টটাকে বের করবা। এবং আলটিমেটলি আমরা যদি একটু সামনের দিকে যাই, তোমার ফুল ডিভাইসের গ্রিনস ফাংশনটা দেখা যাবে এই ফর্মে থাকবে, ই প্লাস আই জিরো প্লাস ইন্টু আই, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে, মানে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকবে যার ডায়াগোনাল বরাবর এনার্জি বসে থাকবে। এইচডি হচ্ছে গিয়ে তোমার ডিভাইসের হ্যামিল্টনিয়ান, সিগমা এল এটা হচ্ছে গিয়ে তোমার তো দুইটা লিড থাকবে বেসিক্যালি, আমরা একটু আগে একটা লিড দেখাইছে, কিন্তু তোমার তো ডিভাইসে দুইটা লিড থাকবে, কাজে এটা হচ্ছে গিয়ে লেফট লিডের তোমার সেলফ এনার্জি আমরা বলি, বা ইন্টারেকশনের জন্য এনার্জি আসতেছে, আর এটা হচ্ছে গিয়ে রাইট লিডের সেলফ এনার্জি। এবং খেয়াল করলে দেখবা যে এগুলো যেহেতু যোগ বিয়োগ হচ্ছে, কাজেই সবগুলোই তোমার একই সাইজের হবে। কোন সাইজের হবে? ডিভাইসের হ্যামিল্টনিয়ানের সমান হবে। অর্থাৎ ডিভাইসের হ্যামিল্টনিয়ানের সাথে তুমি এই যে সিগমা এলটাকে যোগ করে করে তুমি এখন লিডের এফেক্টটাকে ডিভাইসের হ্যামিল্টনিয়ানের মধ্যে নিয়ে আসতেছো। এরপরে তুমি ই মাইনাস ফুল জিনিসটার এইচ করে সেটাকে ইনভার্ট করে গ্রিনস ফাংশন বের করতেছো, যেটা আমাদের গ্রিনস ফাংশনের ফর্মুলা, ই প্লাস আই জিরো প্লাস মাইনাস এইচ, এটা তোমার ইনভার্ট করতে হবে। হ্যাঁ, এইভাবে করে তোমাদের আগাইতে হবে। দেখো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা। জিনিসটা কি বেশি জটিল হয়ে যাচ্ছে? বিগার পিকচারটা খেয়াল করো, তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে চিন্তা করো, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে আসবে। কারো কি কোনো কোশ্চেন আছে? আমি কি আরেকবার বললে সুবিধা হবে নাকি সামনের দিকে আগাবো? হ্যালো, বুঝতে পারছি স্যার মোটামুটি।
আচ্ছা, যেটা আমাদের উদ্দেশ্য মানে ডিভাইসের গ্রিনস ফাংশনটা বের করা, এবং গ্রিনস ফাংশন বের করলে আমরা বাকি কোয়ান্টিটি গুলোকে বের করে ফেলতে পারবো। আমাদের গ্রিনস ফাংশনের ফর্মুলা হচ্ছে কি এই যে ই প্লাস আই জিরো প্লাস ইন্টু আই মাইনাস এইচ। এটা তোমার অলরেডি তুমি যদি ইনফিনিট পোটেনশিয়াল ওয়েলে করে থাকো তাহলে ইনফিনিট পোটেনশিয়াল ওয়েলের হ্যামিল্টনিয়ান জানো, পার্টিকুলার একটা এনার্জিতে তুমি ডিভাইসের গ্রিনস ফাংশন বের করে ফেললা। তার মানে ওই এনার্জিতে তুমি যদি ইলেকট্রনটাকে ওই ইনফিনিট পোটেনশিয়ালের মধ্যে রাখো তাহলে ওই গ্রিনস ফাংশন তোমার ওই ইনফিনিট পোটেনশিয়ালের মধ্যে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর যেহেতু আমাদের লিড আছে এখন, সেই জন্য আমাদের হ্যামিল্টনিয়ানটা চেঞ্জ হয়ে আমাদের লিডের এফেক্টটাকে নিয়ে আসতে হবে। লিডের এফেক্টটা আনার জন্য আমরা এখানে একটু পদ্ধতি দেখলাম, এবং এখানে ম্যাথমেটিক ম্যানিপুলেশনের মাধ্যমে আমরা লিডের এফেক্টটাকে নিয়ে আসলাম। লিডের এফেক্টটা কিভাবে আসবে? সিগমার মাধ্যমে আসবে, সেলফ এনার্জির মাধ্যমে আসবে। সেলফ এনার্জিটা আবার কি? সেটা হচ্ছে গিয়ে লিডের গ্রিনস ফাংশন। এটা কিন্তু আবার ডিভাইসের গ্রিনস ফাংশন, এটা রাইট লিডের গ্রিনস ফাংশন। এবং এখানে যখন তুমি রাইট লিডের গ্রিনস ফাংশন করতেছো, এখানে দেখো আবার তুমি এইচএল দিছো, তার মানে তুমি লিডের হ্যামিল্টনিয়ানটা দিছো। এখানে কিন্তু আবার ডিভাইসের হ্যামিল্টনিয়ান আছে, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। কাজেই তোমাকে এই জিনিসটা জানে, এখান থেকে তুমি যদি লিডের গ্রিনস ফাংশন বের করো, সেটাকে লিডটা বা ডিভাইসের সাথে যার মাধ্যমে কানেক্টেড, এই দুটো দিয়ে দুই দিকে পূরণ দিলে তোমার এখানে সেলফ এনার্জিটা চলে আসবে। এবং তোমরা নিজেরা করলে দেখবা বা একটু চিন্তা করলে দেখবা যে আলটিমেটলি সাইজ যাই হোক না কেন, এইখানে যেহেতু ম্যাট্রিক্সের পূরণ আছে, এই সিগমালটা ডিভাইসের সাইজে চলে আসবে। যদিও তোমাদের এখানে একটা এসিমেট্রি লাগতে পারে, যে এখানে তো 100 × 100 আছে, এখানে 10⁵ × 10⁵ আছে, তাহলে এক জায়গায় তোমার 1 লক্ষ আছে, আরেকদিকে 100 আছে। কিন্তু সেই ক্ষেত্রে তোমার এই টাউ ম্যাট্রিক্সটা ওই পার্টিকুলার কেসে স্কয়ার ম্যাট্রিক্স থাকবে না, যেহেতু তোমার 100/100 এলিমেন্ট একটা 1 লক্ষ/1 লক্ষ এলিমেন্টের সাথে পূরণ হচ্ছে, সেহেতু এটা তোমার স্কয়ার ম্যাট্রিক্স থাকবে না। সেই জন্য তোমাকে আলটিমেটলি তুমি দেখবা যে এই পূরণটা যদি করো তাহলে এটা 100/100 চলে আসবে। সেই কারণেই তুমি এটাকে এটার সাথে পূরণ করতে পারবা, যোগ বিয়োগ করতে পারবা, এবং আলটিমেটলি ইনভার্স করে তুমি ডিভাইসের গ্রিনস ফাংশন বের করে ফেলবা। তাহলে আমরা একটা পার্টিকুলার কেসে এই জিনিসটাকে একটু দেখতে চাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। যে এখানে আমরা ধরলাম যে আমাদের একটা ওয়ান ডাইমেনশনাল সিস্টেম আছে। ওয়ান ডাইমেনশনাল সিস্টেমে আমাদের ডিভাইসের মধ্যে 3টে অ্যাটম আছে, আর আমাদের লিড আছে, লিডের মধ্যে 3টে অ্যাটম আছে। এখন আমি ফুল সিস্টেমের হ্যামিল্টনিয়ানটাকে লিখতেছি। তো ফুল সিস্টেমের হ্যামিল্টনিয়ানটাকে লিখলে কি হবে? এখানে এইচডি হবে, এখানে এইচআর হবে। এইচডি নিজে একটা 3/3 ম্যাট্রিক্স, এইচআর একটা নিজে 3/3 ম্যাট্রিক্স, এইচডিআর একটা 3/3 ম্যাট্রিক্স, যেখানে কাপলিং আছে। কাপলিং তো আসলে বেশি জায়গায় নাই, কেবলমাত্র এক জায়গায় কাপলিং আছে, 3-এর সাথে 4 কাপল। আবার এইচআরডি, এটা তোমার কমপ্লেক্স কনজুগেট নিয়ে ট্রান্সপোজ হবে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা লিখি 1d অ্যাটমিক চেইন, আমরা জানি যে ডায়াগোনাল বরাবর 2s t0 দিয়ে দেবো, এখানে -t0 দিয়ে দিলাম, এবং এটাকে আমরা একটা কন্টিনিউয়াস সিস্টেম হিসাবেও চিন্তা করতে পারি। কন্টিনিউয়াস সিস্টেম হিসাবে যদি চিন্তা করি, তাহলে ফুল হ্যামিল্টনিয়ানটা আমরা 6/6 লিখে দিলে এই 3/3 পজিশনে কিন্তু এই এইচডি বসে থাকবে, এই 3/3 পজিশনে তোমার এইচআর বসে থাকবে, এইচডিআরটা এখানে বসে আছে, আর এইচআরডি স্টারটা এখানে বসে আছে। এবং এখানে দেখো এইচডিআর এর মধ্যে সমস্ত এলিমেন্ট 0, কেবলমাত্র একটা এলিমেন্ট -t0। এটা কত? 3 আর 4 পজিশনে, এবং এটা তো তাই নির্দেশ করতেছে 3 আর 4 এর মধ্যে কাপলিং আছে। আর উল্টাভাবে এখানে 4 আর 3 এর মধ্যে কাপলিং আছে, হ্যাঁ, -t0। এটা যদি রিয়েল হয় তাহলে কমপ্লেক্স কনজুগেট নিলে তোমার একই থাকতেছে। এটা রিয়েল হবে এমন কোনো কথা নাই, এটা ইমাজিনারিও হতে পারে, সেক্ষেত্রে কমপ্লেক্স কনজুগেটে কেয়ারফুল থাকতে হবে। তাহলে দেখো তুমি এই জিনিসটা করে ফেললা। এই জিনিসটা করে ফেলার পরে আমরা এখন সিগমা এলটা বের করতে চেষ্টা করতেছি। তাই সিগমা এল এর ফর্মুলাটা কি? দেখো যে লিডের গ্রিনস ফাংশন
এটাকে তুমি হবে গিয়ে যেই ম্যাট্রিক্সের মাধ্যমে ডিভাইসটা লিডের সাথে কানেক্টেড আর এটা স্ট্যাটিক্স, তাহলে তো এই ম্যাট্রিক্সটার মাধ্যমে ডিভাইসটা লিডের সাথে কানেক্টেড, তাহলে তুমি ডিভাইসের লিডের গ্রিনস ফাংশনটাকে লিখে নিলাম, এটা আমরা জানি না কি, এটা ধরে নিলাম যে জিআর। কিন্তু যেই ম্যাট্রিক্সের মাধ্যমে ডিভাইসটা রাইট লিডের সাথে কানেক্টেড সেটা আমরা জানি, তাহলে ফর্মুলাটা হচ্ছে ঠিক টাউ ইন্টু টাউ স্টার। তাহলে টাউটা তোমার এই যে এটা, তাহলে এখানে মাইনাস টি নট বসে যাবে, আর এইখানে তোমার টাউ স্টার মাইনাস টি নট বসে যাবে। আচ্ছা, এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, এই জিনিসটা আমি দেখবো, যদি ভুল থাকে তাহলে আমি ঠিক করে দিব। দুই জায়গার মধ্যে একটু পার্থক্য আছে। লেফট লিড আর রাইট লিডে তোমাকে একটাতে তোমার টাউ আগে আসে আর একটাতে তোমার টাউ পরে আসে, আবার কে কার সাথে কানেক্টেড ওইভাবেও দেখতে হয়। তাহলে এই জিনিসটা যদি এইভাবে থাকে এবং তুমি যদি এই তিনটা ম্যাট্রিক্সকে পূরণ দাও, দেখা যাবে যে মাইনাস টি নট ইন্টু জিআর চলে আসতেছে, আবার টি নট পূরণ হবে। আলটিমেটলি তিনটা জিনিসকে পূরণ দিলে দেখা যাবে যে এই ধরনের একটা ম্যাট্রিক্স চলে আসে, যেখানে টি স্কোয়ার ইন্টু জিআর 0 0 চলে আসে। আবার জিআর 0 0 ভ্যালু এটা অ্যানালিটিক্যালি বের করা সম্ভব, যেটা মাইনাস 1/t0 e to the power I k a। এটা যদি হয় তাহলে আলটিমেটলি যেটা সিগমা আর সেটা দেখো যে এই ধরনের চলে আসতেছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের এখানে একটা ডিভাইস ছিল 3/3, এখানে একটা রাইট লিড ছিল সেটা 3/3, যেটা আমরা বলতেছিলাম যে আলটিমেটলি আমাদের যে গ্রিনস ফাংশনটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ডিভাইসের সাইজের সমান হবে, তার মানে এই 3/3 থাকবে। হ্যাঁ, তাহলে গ্রিনস ফাংশন 3/3 থাকবে এবং তার জন্য আমাদের যে সিগমা এল সেটাও 3/3 হতে হবে। এক্ষেত্রে আমরা সিগমা রাইটটা বের করতেছি, তাহলে সিগমা রাইট এটাও তোমার 3/3 এবং এটা তোমার এই ফর্মে চলে আসছে। এবং তুমি খেয়াল করলে দেখবা যে কেবলমাত্র তুমি এই পজিশনটাতে তুমি মাইনাস টি নট ই টু দি পাওয়ার আই কে দিয়ে দিছো, এটা সিগমা রাইটের জন্য। আর সিগমা লেফটের জন্য আবার প্রথম পজিশনে তোমাকে মাইনাস টি নট ই টু দি পাওয়ার আই কে দিতে হবে। হ্যাঁ, তার মানে তোমার ডিভাইসের একটা হ্যামিল্টনিয়ান আছে, ডিভাইসের হ্যামিল্টনিয়ানের সাথে তুমি রাইট লিডের সেলফ এনার্জি যোগ করবা আর লেফট লিডের সেলফ এনার্জি যোগ করবা। রাইট লিডটা কার মাধ্যমে কানেক্টেড? 3 নম্বর এলিমেন্টের মাধ্যমে কানেক্টেড, এই জন্য 3 নম্বর এলিমেন্টটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সিগমা আর যোগ হচ্ছে। সিগমা আরটা দেখো বাকি সব 0, সিগমা আরটা তোমার এখানে যোগ হচ্ছে, যে সিগমা এল প্লাস সিগমা আর, এখানে এলও আছে তোমার আরও থাকবে। তাহলে আর এর জন্য তোমার 3 3 পজিশনে আর এল এর জন্য 1 1 পজিশনে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে তুমি যদি যোগ করো তাহলে তুমি এইবার তোমার একটা ওপেন সিস্টেমের তুমি গ্রিনস ফাংশন বের করে ফেলছো। হ্যাঁ, এবার যেটা হয়েছে যে তুমি এখানে যদি একটা সিস্টেম থাকে, এখানে ডিভাইস আছে, এদিকে লিড আছে, এদিকে লিড আছে, লিডটা তোমার ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলে গেলেও সেই ফুল এফেক্টটা তোমার এখানে চলে আসছে। উল্টাভাবে তুমি যদি এই যে গ্রিনস ফাংশনটা আছে, তুমি এখানে যদি একটা ইলেকট্রনকে রাখো, এবার ইলেকট্রনটা দুই দিকে ডিসিপেট হয়ে সুন্দর করে চলে যাবে, যেন সে এইদিকে কোনো বাধা দেখতে পাবে না, এইদিকে বাধা দেখতে পাবে না, পুরোপুরি তার ইম্পিডেন্স ম্যাচিং হয়ে যাবে। হ্যাঁ, এবং সেটা ফ্রি ইলেকট্রনের মতো দুই দিকে ছড়ায় পড়বে। তাহলে এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। দেখো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন তো অবশ্যই কিছু থাকার কথা, যে এখানে আমরা খুব সিম্পল সিস্টেমের জন্য দেখছি, সেটা হচ্ছে একটা 1D সিস্টেমের জন্য, এবং 1D সিস্টেমের জন্য
নিয়ারেস্ট নেইবার কাপলিং, একটা অ্যাটম তার পাশের অ্যাটমের সাথে কাপলড, অন্য কোনো কাপলিং নাই। এই ক্ষেত্রে আমাদের ZR00 এই ধরনের সুন্দর ফর্মে চলে আসছে, একটা অ্যানালিটিক্যাল ফর্মে এটা বের করা যায়। কিন্তু সিস্টেমটা যখন আরেকটু কমপ্লেক্স হয়ে যাবে গ্রাফিনের ক্ষেত্রে তো তোমার এই ধরনের থাকবে না। তোমার একটা অ্যাটম পাশের একটা ডিভাইস তোমার লিডের সাথে অনেকগুলো অ্যাটমের মাধ্যমে কানেক্টেড হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি এই ধরনের অ্যাপ্রক্সিমেশন নিতে পারবে না। হ্যাঁ, তোমাকে তখন এই যে সিগমা এল এটাও তোমাকে নিউমারিক্যালি বের করতে হবে। কিন্তু কেবলমাত্র তোমার 1D সিস্টেমের ক্ষেত্রে এই ধরনের তুমি অ্যানালিটিক্যাল ফর্মে তোমার আউটপুটটাকে চলে আসতেছে এবং তুমি এই জিনিসটা বের করতে পারবে। আর এখানে দেখার ব্যাপার হচ্ছে যে তোমার তুমি তো এই ইলেকট্রনটাকে একটা পার্টিকুলার এনার্জিতে ইনজেক্ট করবা। হ্যাঁ, তাহলে এনার্জি থেকে তো তুমি E=2 h²² এটা যদি কাইনেটিক এনার্জি হয় তাহলে p²/2m এর যে আইডিয়া, কাজে ওখান থেকে তুমি কেটাকে পেয়ে যাবা। কাজে বিভিন্ন এনার্জিতে তুমি যদি ইলেকট্রনটাকে ডিভাইসের মধ্যে ঢুকাও, তার জন্য এই সেলফ এনার্জিটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কাজে এই সেলফ এনার্জি তোমার ইলেকট্রনটাকে তুমি কোন এনার্জিতে ডিভাইসে ঢুকাচ্ছ তার সাথে ডিপেন্ডেন্ট। তোমরা কি কেউ ইলেকট্রোম্যাগনেটিক্সে কাজ করো শাহ আলম স্যারের সাথে? তোমাদের কেউ আছে নাকি? হ্যালো, না স্যার, করা হয় না। আচ্ছা, তোমরা কি পারফেক্টলি ম্যাচড বাউন্ডারি এই ধরনের কি কোনো কোর্সে ছিল? পারফেক্টলি ম্যাচড বাউন্ডারি জি স্যার, সিমুলেশনের জন্য ইউজ করছিলাম স্যার। কোথায়, কোন কোর্সে ইউজ করছিলা? কোর্সে না স্যার, আন্ডারগ্রেডের থিসিসে কি স্যার। তোমার কি ছিল থিসিস? স্যার ওই অপটিক্যাল প্রপার্টিজ অফ ফোটনিক ক্রিস্টাল এই টাইপের আগে স্যার। তখন পারফেক্টলি ম্যাচড কি হয়? তুমি যদি মানে রিফ্লেকশন, সিস্টেম, জি স্যার, একটা ওপেন সিস্টেম ডিজাইন করার জন্য। এখানে আইডিয়াটা তাই, তুমি যখন লিডটাকে তো লাগাইলা, এখানে আমরা অবশ্য ধরে নিচ্ছি যে লিডটা একই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। লিডটা যদি ডিফারেন্ট ম্যাটেরিয়াল হয় তাহলে তো আসলে পারফেক্টলি ম্যাচড হবে না। তুমি বুঝতে পারতেছো ম্যাটেরিয়াল আর লিডের মধ্যে একটা বাউন্ডারি আছে, দুটার যেহেতু ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ডিফারেন্ট, কাজে ওই বাউন্ডারিতে একটা রিফ্লেকশন হবে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমাদের ম্যাটেরিয়ালটা যেই ডিভাইসটা যে ম্যাটেরিয়ালে, আমরা লিডও ঠিক সেই ম্যাটেরিয়ালে আছে, সেই ক্ষেত্রে তুমি যেটা বললে যে ওপেন সিস্টেমের আইডিয়াটা, এখানে আমরা সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করলাম যে এইভাবে করে যদি আমরা সেলফ এনার্জিটাকে দেই, তার মানে তুমি আসলে ইনফিনিট লিডের এফেক্টটাকে তুমি এই সিগমা এল এর মাধ্যমে জাস্ট একটা টার্মের মধ্যে ঢুকাই ফেলতেছো। যেখানে আমরা দেখলাম যে এই যে ইনফিনিট লিডের এফেক্টটাকে জাস্ট একটা টার্মের মাধ্যমে -T0 এর মাধ্যমে ঢুকাই ফেলতেছো। হ্যাঁ, এটা অবশ্য 1D সিস্টেমের ক্ষেত্রে খুব সিম্পল হয়ে যাচ্ছে, কেবলমাত্র নিয়ারেস্ট নেইবার টাইট বাইন্ডিং মডেল এই অ্যাপ্রক্সিমেশনে, যেটা বললাম গ্রাফিনের ক্ষেত্রে আরেকটু জটিল আকার ধারণ করবে। তার মানে আমাদের জিনিসটা আসলে কি দাঁড়াইলো? এখানে অনেক জটিলতা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু জিনিসটার মধ্যে ফাইনাল ফর্মটা কিন্তু বেশ সিম্পল আসলে। দেখো যে ডিভাইসের গ্রিনস ফাংশনটা কি, E+I0+ × I। ই যেটা বললাম এটা তোমার হাতে, তুমি যত এনার্জিতে ক্যালকুলেট করতে চাও, 5 ইলেকট্রন ভোল্ট হলে 5 দিবা, 5.1 হলে 5 দিবা, 0+ তুমি এটা ছোট ভ্যালু ধরে নিবা, I তো I আমাদের আইডেন্টিটি মেট্রিক, তার মানে এটা একটা ডায়াগোনাল মেট্রিক। HD তুমি অলরেডি তৈরি করে আসছো, বিভিন্ন ডিভাইস 1D সিস্টেম গ্রাফিনেরও তৈরি করে আসছো। হ্যাঁ, ন্যানো রিবন হইলে ন্যানো রিবন তুমি তৈরি করে ফেলতে পারবে, ন্যানো রিবনের ব্যান্ড স্ট্রাকচার হইলে তুমি HD বানায় ফেললা। তোমার বাকি রইল সিগমা এল আর সিগমা আর। সিগমা এল তুমি কিন্তু 1D সিস্টেমের জন্য অলরেডি দেখে ফেলছো। তুমি অলরেডি, যদি আমি চিন্তা করি ইনফিনিট পটেনশিয়াল ওয়েল, তোমার এখানে 100/100 একটা সিস্টেম আছে। হ্যাঁ, যদি তাহলে 100/100 এর সাথে সিগমা এল এর সাইজও এখন হবে 100/100। হ্যাঁ, সিগমা আর এর সাইজও হবে 100/100। সিগমা এল এর শেপ কি ধরনের হবে? এই ধরনের 100/100, যেখানে 1 পজিশনে কেবলমাত্র -T0 e⁻⁰ বসে থাকবে। T0 তুমি জানো অলরেডি। হ্যাঁ, T0 তুমি বের করতে পারবা। যদি গ্রাফিনের ক্ষেত্রে হলে তোমার 2.7 বা 1D সিস্টেমে যদি বলা থাকে, বা তুমি
এইচ ক্যাট স্কোয়ার বাই 2 এম এ স্কোয়ার দিয়ে বের করে ফেলতে পারবা। এ জানো কে তোমার এনার্জির উপরে ডিপেন্ডেন্ট, এই যে তুমি কোন এনার্জিতে আসো সেখান থেকে তুমি কে বের করে ফেলতে পারবা। E is equal to h cat square k square by 2m। হ্যাঁ, ই জানলে h cat কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, কেবলমাত্র কে আননোন, তাহলে এটা বের হয়ে যাবে। তাহলে দেখো যে তোমার এই সিগমা এল বের হয়ে গেল। সিগমা রাইটটা কি? সিগমা রাইটের ফর্মও হুবহু এক, শুধুমাত্র তুমি লাস্টের পজিশনে মাইনাস টি নট ই টু দি পাওয়ার আই কে বসাবা। হ্যাঁ, তার মানে তুমি বেসিক্যালি তোমার হ্যামিল্টনিয়ানটার সাথে 1 পজিশনে মাইনাস টি নট আই কে যোগ করবা, আর যদি এন সাইজের হয় এন পজিশনে এই মাইনাস টি নট আই কে আবার যোগ করে দিবা। এটা করে তোমাকে ইনভার্ট দিলে, ইনভার্ট তো তোমরা অলরেডি ইয়াতে করতে পারো, আইএনবি দিলে তোমার ইনভার্ট করে হয়ে যাবে, তাহলে তোমার ডিভাইসের গ্রিনস ফাংশনটা বের হয়ে যাবে। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক করতে হবে, এই হোমওয়ার্কটা আমি দিয়ে দিব, অন্তত তোমাদের 2টা হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্কটা হচ্ছে কি এই ধরনের যে তোমার এই দিক থেকে আমরা চিন্তা করতেছি একটা ইনসিডেন্ট ইলেকট্রন আছে, সে এখানে একটা পার্টিকুলার ব্যারিয়ার দেখবে, আবার এদিকে সে ইনফিনিটি পর্যন্ত তার চলে যেতে পারে। এদিক থেকে সে ইনফিনিটির থেকে আসতেছে, এখানে সে ব্যারিয়ার দেখবে, এদিকে সে চলে যাবে। হ্যাঁ, এবং ব্যারিয়ারের একটা হাইট দেওয়া থাকবে, আমি তোমাদেরকে দিয়ে দিব, 10 ইলেকট্রন ভোল্ট হতে পারে। তোমার এই ইনসিডেন্ট ইলেকট্রনের এনার্জি 10 ইলেকট্রন ভোল্টের চাইতে কম হতে পারে, 10 ইলেকট্রন ভোল্টের সমান হতে পারে, অথবা 10 ইলেকট্রন ভোল্টের চাইতে বেশি হতে পারে। এখন তোমরা তো এটা তো কোয়ালিটেটিভলি তোমরা তো এটা সলিউশন কিছুটা জানো যে 10 ইলেকট্রন ভোল্টের চাইতে যদি কম হয়, ইলেকট্রনটা এই দিক থেকে এখানে আসলে রিফ্লেকশন হবে, রিফ্লেকশন হয়ে সে ফিরে যাবে। যেহেতু ইলেকট্রন আসতেছিল আবার ফিরে যাচ্ছিল, কাজে এই অংশে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েটেড হবে। এটা যেহেতু কোয়ান্টাম পার্টিকেল, ক্লাসিক্যাল পার্টিকেল না, সেহেতু ইলেকট্রনের এনার্জি এই এনার্জির চাইতে কম হলেও তার একটা টানেলিং এর প্রবাবিলিটি থাকবে, সেই প্রবাবিলিটিতে সে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। এক্সপোনেনশিয়ালি ডিকে করার পরে আবার সে একটা পার্টিকুলার প্রবাবিলিটি নিয়ে সামনের দিকে আগায় যাবে। হ্যাঁ, কাজে এই ধরনের একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং এটা তোমাদের করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে এই প্রবলেমটা করার জন্য তোমাদের এই ফর্মুলেশনটা তোমরা ইউজ করবে, এই যে গ্রিনস ফাংশনের ফর্মুলেশনটা ইউজ করে করতে হবে। হ্যাঁ, গ্রিনস ফাংশন দিয়ে তোমরা হ্যামিল্টনিয়ানটা বের করবে, এনার্জি থেকে এই জিনিসটা বের করবা এবং সেখান থেকে তোমাকে করতে হবে জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, এইটু তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমরা এখানে ডিভাইসের গ্রিনস ফাংশনটা দেখলাম এবং গ্রিনস ফাংশনের বেসিক ফর্মুলেশনটা কি? বেসিক ফর্মুলেশনটা হচ্ছে গিয়ে ইআই মাইনাস এইচ, হ্যাঁ, মাইনাস সিগমা ইন্টু জি ইজ ইকাল টু তোমার, আমাদের ফর্মুলেশনের বেসিকটা কি? এখানে তোমার ইআই আছে, ইআই মাইনাস এইচ মাইনাস সিগমা ইন্টু জি ইজ ইকাল টু হচ্ছে গিয়ে আই। এখানে এগুলো প্রত্যেকে নিজের একটা ম্যাট্রিক্স হতে পারে, ইআই মাইনাস এইচ মাইনাস সিগমা ইন্টু জি ইজ ইকাল টু আই। হ্যাঁ, যেখান থেকে আমাদের চলে আসতেছে জি ইজ ইকাল টু আবার তোমার এই আই বাই ইআই মাইনাস এইচ মাইনাস সিগমা। এটাই আমরা লিখতেছি যে ইআই মাইনাস এইচ মাইনাস সিগমা, এই ফুল জিনিসটার ইনভার্স। হ্যাঁ, কাজে এই জি হচ্ছে কি আমাদের ডিভাইসের গ্রিনস ফাংশন।
আর এটাকে যদি আমরা টাইম ডোমেইনে লিখতে চাই জিনিসটা এমন হয়ে যাবে, ইটাকে আমরা টাইমে লিখবো, হচ্ছে কি একটা অপারেটর হয়ে যাবে। অপারেটর আমরা জানি যে আই এইচ কার ডেল বাই ডেল টি, হ্যাঁ, এইচ তো এইচ থাকবে, সিগমা সিগমা থাকবে, যেটা এখন টাইম ডোমেইনে চলে আসবে। আর আইটাকে আমরা লিখবো যে ডেল্টা টি, অর্থাৎ ডেল্টা যদি আমাদের একটা ইম্পালস হয়, ইম্পালসের জন্য এখন সিস্টেমের রেসপন্সটা কি ধরনের হবে, সেটাই হচ্ছে গিয়ে সিস্টেমের গ্রিনস ফাংশন। আচ্ছা, এবং সেটা অন্যভাবে বোঝার হচ্ছে ইফ উই পুট ওয়ান ইলেকট্রন ইন দ্য ডিভাইস, দ্য রেসপন্স অফ দ্য সিস্টেম। তোমরা ডিভাইসের গ্রিনস ফাংশনটাকে বের করতে পারো, এবং ডিভাইসের গ্রিনস ফাংশনটাকে বের করে আসলে তোমরা প্লটও করতে পারো। প্লট করলে তোমরা দেখতে পাবা যে বিভিন্ন জায়গায় তোমার ইলেকট্রনটা কোথায় যাবে, যে কোনো একটা জায়গায় যদি তুমি ইলেকট্রনটাকে রাখো, ইলেকট্রনটা কোন কোন জায়গায় যেতে পারবে তোমরা 1D সিস্টেমের ক্ষেত্রে বা গ্রাফিনের ক্ষেত্রে দেখতে পাবা। আচ্ছা, একটু সামনের দিকে আগাই আমরা। এখানে আগের ইয়েটাতে কিছু ম্যাথ ছিল, ম্যাথগুলো কিন্তু জটিল না, তোমরা নিজেরা একবার দেখলে বুঝতে পারবা, কিন্তু ম্যাথের চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে কি আসলে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি। ফিজিক্যাল সিগনিফিকেন্স নিয়ে আমরা কিছুটা আলোচনা করছি, খুব বেশি আলোচনা করিনি। আমরা মূল জিনিসটা হচ্ছে আমাদের গ্রিনস ফাংশন হচ্ছে কি সিস্টেমের ইম্পালস রেসপন্স, হ্যাঁ, এই পর্যন্তই আলোচনা করছি। আচ্ছা, এখানে আরেকটু জিনিস বোঝা যাবে, এটা ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং, যে আমাদের এই ধরনের সিস্টেমটা ছিল, সিস্টেমটা এই ধরনের চলে আসছে। হ্যাঁ, এখন এই ধরনের যদি সিস্টেম থাকে, এটা তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা আই এইচ কে ডেল বাই ডেল টি, এই ধরনের ইকুয়েশনের সলিউশনে তোমার তো ইন্টিগ্রেট করতে হয়। হ্যাঁ, ইন্টিগ্রেট করলে যেহেতু তোমার এখানে 1/x এই ফর্মে আসে, তাহলে জিনিসটা তোমার ln x ফর্মে চলে আসে, এবং সেখান থেকে আলটিমেটলি তোমার এক্সপোনেনশিয়াল ফর্মে চলে আসে। এবং টাইম ডিপেন্ডেন্সটা যেটা আমাদের নোন, যে e টু দি পাওয়ার i e/h কাট ইনটু t, আর এখানে একটা u2 দিয়ে পূরণ দিয়ে দিচ্ছে, যেটা একটা ইউনিট স্টেপ ফাংশন। আর এখানে এনার্জির বদলে এপসাইলন 1 প্লাস সিগমা আছে, এপসাইলন 1 এর সাথে একটা সিগমা যোগ হচ্ছে, তাহলে এই জিনিসটা চলে আসতেছে। আমরা সিগমা সিগনিফিকেন্সটা একটু বোঝার চেষ্টা করতেছি, যে আগে তো ছিল আমাদের কেবলমাত্র এইচ, এখন আমাদের একটা সেলফ এনার্জি চলে আসতেছে লিডের। হ্যাঁ, তা লিডের সেলফ এনার্জি আসলে কিভাবে এফেক্ট করতেছে সিস্টেমটাকে, তাহলে এটা এই ধরনের চলে আসতেছে। এই সেলফ এনার্জি আবার যে রিয়েল হবে এমন কোনো কথা নাই, এটার একটা রিয়েল পার্ট থাকবে এবং ইমাজিনারি পার্ট থাকবে। হ্যাঁ, যদিও জিনিসটা এনার্জি, কিন্তু এটার একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে। তাহলে রিয়েল পার্টটাকে আমরা যে এপসাইলনের রিয়েল পার্ট, সেটাকে আমরা এপসাইলনের সাথে যোগ করে এটা রেখে দিতে পারি। আর ইমাজিনারি পার্ট যেটা আছে, সেটাকে আমরা গামা বলতেছি। গামা হচ্ছে গিয়ে -2 ইনটু ইমাজিনারি পার্ট অফ সিগমা। হ্যাঁ, এটা জাস্ট এটাকে আলাদা করে নিয়ে এইভাবে করা হচ্ছে। এখানে যেটা আসলে দাঁড়াচ্ছে, আসলে জিনিসটা কি হচ্ছে, তো তোমার পার্টিকুলার একটা ডিভাইস আছে। হ্যাঁ, এখানে একটা ডিভাইস আছে, ডিভাইসের মধ্যে আমরা যেটা আগে বললাম যে হতে পারে যে 3টা অ্যাটম আছে, তো 3টা অ্যাটমে প্রতিটা অ্যাটমে একটা করে ইলেকট্রন আছে। তাহলে আমরা জানি যে 3টা ইলেকট্রনের জন্য আসলে 3টা স্টেট তৈরি হবে। 3টা স্টেটের 3টা ইলেকট্রন বসে আছে, খুব ভালো কথা, আমাদের কোনো অসুবিধা নেই। এখন তুমি এটার সাথে তুমি একটা লিড লাগাইলা, হ্যাঁ, লিড লাগাইলা, এদিকে L1 লাগাইলা, এদিকে L2 লাগাইলা, লিডটা কিন্তু আবার ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। এখন লিডটা আসলে কি করবে সিস্টেমটাকে, লিডটা যদি একই ম্যাটেরিয়ালের হয় কি করবে, এই এনার্জিগুলোকে সে কি করবে, কি মনে হয়? কেউ কি আনসার করতে পারবা? স্যার ব্যান্ডের বেন্ডিং হবে।
ব্যান্ডের বেন্ডিং কেন? আমি তো, তুমি কি ইলেকট্রন ফ্লো এর জন্য ব্যান্ডকে ব্যান্ড করাতে চাচ্ছ? স্যার ডিফারেন্ট ম্যাটেরিয়াল যদি হয় সেই ক্ষেত্রে সিস্টেমটা একটা নন ইকুইলিব্রিয়াম পজিশনে চলে যাবে। না, তবে ডিফারেন্ট ম্যাটেরিয়াল হলে নন ইকুইলিব্রিয়ামে কেন যাবে? না স্যার, নন ইকুইলিব্রিয়ামে ঠিক যাবে না সেই মুহূর্তে, মানে যদি না বায়াস অ্যাপ্লাই করি, বাট সেই ক্ষেত্রে হচ্ছে একটা বেন্ডিংটা চেঞ্জ হবে। মানে যেহেতু ডিফারেন্ট ম্যাটেরিয়াল, দুটোর ফার্মি লেভেল ডিফারেন্ট হবে, তো এই ক্ষেত্রে যখন আমরা দুটাকে কানেক্ট করছি, তো টোটাল সিস্টেমটাকে হচ্ছে একটা একই পর্যায়ে যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে ফার্মি লেভেলটা একই থাকবে, কিন্তু হচ্ছে মানে ওই বেন্ডিংটা হবে। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, যা বলছো ঠিক বলছো। আচ্ছা, আমাদের পার্টিকুলার কেসের জন্য আমরা যদি একই ম্যাটেরিয়াল ধরে নিই তাহলে কি হবে? হ্যাঁ, একই ম্যাটেরিয়াল এবার ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, তখন কি হবে? তখন তার ব্যান্ডের বেন্ডিং নেই, ঠিক না? তাহলে দেখো, একই ম্যাটেরিয়াল যদি হয়, আসলে তো সেটা আসলে আমাদের যে ব্যান্ড ফরমেশনের আইডিয়া সেটাই হবে, যে এটার চারদিকে একটা ব্যান্ড ফর্ম হবে, ঠিক না? এই স্টেট গুলো তো এখন আর ডিসক্রিট থাকবে না, সে এখানকার যেহেতু অ্যাটম আছে, ওই ইলেকট্রন গুলো আছে, এখানে একটা ব্যান্ড ফর্ম হবে। এই ব্যান্ডটা কতটুকু, কতগুলো এনার্জি নিয়ে থাকবে, এখানে যতগুলো এক্সট্রা ইলেকট্রন আসছে ওটার জন্য এই ইলেকট্রনের চারপাশে একটা ব্যান্ড তৈরি হবে, এই এনার্জির চারপাশে একটা ব্যান্ড তৈরি হবে, তাই তো? ঠিক না? যদি একই ম্যাটেরিয়াল হয়। এটা কি তোমরা একমত? কনফিউশন আছে তোমাদের? হ্যালো, তোমার যে একজন যে আনসার করতেছিল তার কোনো বক্তব্য আছে? না স্যার, মানে হ্যাঁ এইরকমই ব্যান্ড হবে স্যার, মানে সবগুলো ইলেকট্রনের ওয়েভ ফাংশন যদি আমরা হচ্ছে অ্যাড করি। হ্যাঁ, ওয়েভ ফাংশন মানে এটা আমাদের কিছুটা তো যে যে কোনো একটা সলিডের যে ব্যান্ড ফরমেশনের আইডিয়া সেটাই তো। তিনটে অ্যাটম ছিল, তারপরে তুমি দুই দিকে লিড লাগাই দিলে একই ম্যাটেরিয়ালের কাজে, এখানে যেহেতু স্টেট গুলো আসতেছে ব্যান্ড ফর্ম হবে। হ্যাঁ, তাহলে ব্যান্ডে আসলে দুইটা জিনিস ঘটবে। একটা হচ্ছে যে যে কোনো একটা যদি স্টেট থাকে, তুমি যখন লিড লাগাবা ওই স্টেটটা নিজে কিছুটা চেঞ্জ হবে, এবং চেঞ্জ হওয়ার পরে ওই স্টেটটার আশেপাশে একটা ব্যান্ড তৈরি হবে। তাহলে এখানে দুইটা পার্ট হচ্ছে, যে স্টেটটা চেঞ্জ হচ্ছে আর ব্যান্ড তৈরি হবে। এই যে ব্যান্ড যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে এই যে লিডের সেলফ এনার্জির যে ইমাজিনারি পার্টটা আছে, সেটা হচ্ছে গিয়ে এই ব্যান্ডের উইডথটাকে ডিনোট করবে। আর এই লিডের যে সেলফ এনার্জি আছে, এটা যে রিয়েল পার্ট, সেটা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার এনার্জিটা ইনিশিয়ালি শিফটেড হয়ে কোন জায়গায় যাবে তাকে ডিনোট করবে। সে রিয়েল পার্টের কারণে সে একটা শিফটেড হয়ে যাবে, আর শিফটেড হয়ে যাওয়ার পরে এই মিন পজিশনের রেসপেক্টে সে ইমাজিনারি পার্টের উইথে একটা ব্যান্ড তৈরি করবে। এটা হচ্ছে গিয়ে ইন্টারেকশনের আইডিয়াটা। এবং এখানে মজার জিনিস হচ্ছে, এটা যে কেবলমাত্র লিডের জন্য তা না, এটা যে কোনো ইন্টারেকশনের জন্যই প্রযোজ্য। তোমাদের একটা পার্টিকুলার স্টেট ছিল আর একটা পার্টিকুলার স্টেট ছিল, তুমি এখানে লাইট ফেললে এখন লাইটের ইন্টারেকশন হবে, তার জন্য এখানে কি হবে, একটা ব্যান্ড তৈরি হবে। আবার এখানে কন্ডাকশন ব্যান্ডে একটা ব্যান্ড তৈরি হবে। ব্যান্ড তৈরি হলে ইলেকট্রনের একটা লাইফ টাইম তৈরি হবে, ইলেকট্রনটা উপরের দিকে উঠে যাবে। কিন্তু এখানে যেহেতু একটা ব্যান্ড আছে, এবার সে একটু পরে আবার পড়ে যাবে, আবার একটু পরে উপরে উঠবে, আবার একটু পরে পড়বে। হ্যাঁ, আর দেখো এখানে যেটা ছিল যে তুমি লাইট দেওয়ার পরে সে উপর নিচে করতেছে, আর এখানে কি হলো, এখানে তোমার একটা স্টেট ছিল, ইলেকট্রনটা এখানে আবদ্ধ ছিল, যেই মাত্র তুমি লিড লাগাইলা, লিড লাগানোর পর একটা ব্যান্ড তৈরি হলো। ব্যান্ড তৈরি হলে ইলেকট্রনগুলো এখন লিডের মধ্যে চলে যেতে পারবে বা লিড থেকে ভিতরে ঢুকতে পারবে। হ্যাঁ, তার মানে
যেটা দাঁড়াচ্ছে যে এনার্জির যে ইমাজিনারি পার্ট সেটা তোমাকে একটা এসকেপ টাইম দিচ্ছে, এবং এটা এই যে ব্যান্ডের যে ইমাজিনারি তোমার যে লিডার সেলফ এনার্জির যে ইমাজিনারি পার্ট সেটা এসকেপ টাইমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ এই ব্যান্ডের উইডথটা যত বাড়বে এসকেপ টাইমটা তত কম হবে। আবার এসকেপ টাইমটা যদি তুমি জানো তাহলে তুমি বেসিক্যালি ভেলোসিটিটা জানো, তাকে এসকেপ করতে কত সময় জানা লাগতেছে। কাজে তুমি একটু আগে ডেনসিটি অফ স্টেট পেয়ে গেছো, এবার যদি তুমি ভেলোসিটি জানো তাহলে এন কিউ ভি দিয়ে তুমি কারেন্টটা বের করে ফেলতে পারবে। আইডিয়াটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওটা খুব ইন্টারেস্টিং, এবং যেটা একটা ব্রডেনিং দিবে। হ্যাঁ, যে কোনো ইন্টারেকশন, লাইট ইন্টারেকশনও ব্রডেনিং দিবে, ফোনের ইন্টারেকশনও ব্রডেনিং একটা ব্রডেনিং দিবে, এবং প্রতিটা রেসপেক্টে দেখো তোমার লাইফ টাইম চলে আসতেছে। যখন তুমি লাইট ইন্টারেকশন তখন ইলেকট্রনের লাইফ টাইম আছে। হ্যাঁ, ইলেকট্রন যদি একটা সিঙ্গেল স্টেটে থাকে সে সারা জীবন ওই সিঙ্গেল স্টেটেই থাকবে। হ্যাঁ, কিন্তু যখন তুমি লাইট দিলা ব্রডেনিং হয়ে গেল, এবার ইলেকট্রনগুলো দেখো এখান থেকে এসকেপ করতেছে, উপরে চলে গেল। উপরে গিয়েও সে আবার থাকতে পারতেছে না, কারণ কি লাইটটা তো ইন্টারেক্ট করতেছে, তখন সে একটু পরে আবার সে পড়ে যাচ্ছে। যেটা তো আমাদের লেজারের আইডিয়াটা। কাজে ব্রডেনিংটা তোমার স্কেপ টাইমটা দিবে। লাইটের ইন্টেন্সিটি যত বাড়বে ব্রডেনিংটা তত বাড়বে, ব্রডেনিং যত বাড়বে তোমার টাইম তত কমবে, তার মানে লাইট টাইম তত কমবে, সে তত দ্রুত নিচে পড়ে যাবে। তোমরা কি লেজারের কোর্স করছো কেউ? লেজারের কোর্স? না স্যার। হ্যাঁ স্যার, অপটো তোমরা কি ইলেকট্রনিক্সে একটু পড়ছিলাম স্যার। তোমরা কি তোমার স্টিমুলেটেড এমিশন, স্পন্টেনিয়াস এমিশন এই আইডিয়াগুলোর সাথে পরিচিত? জি স্যার, অপটো জি স্যার, এটা পরিচিত। অপটো ইলেকট্রনিক্স স্পন্টেনিয়াস এমিশনের সাথে কি পরিচিত? জি স্যার। জি স্যার। স্পন্টেনিয়াস এমিশনে কি হয়? মানে স্যার স্যার কোনো স্টিমুলেশন ছাড়াই কি স্যার ইলেকট্রন ফল করতে পারে কি স্যার? এখানে যদি একটা ইলেকট্রন থাকে একটু পরে সে নিচে পড়ে যাবে, ঠিক না? এটাই তো আইডিয়া। জি স্যার। জি স্যার। এখন দেখো স্পন্টেনিয়াস এমিশনে এখানে যদি একটা ডিসক্রিট এনার্জি থাকে, হ্যাঁ, সে কিন্তু সারা জীবনে পড়তে পারবে না। তাহলে আসলে স্পন্টেনিয়াস এমিশনটা কোত্থেকে আসতেছে? তুমি যদি ডিসক্রিট এনার্জি থাকে ইলেকট্রনকে রেখে দাও, সে কোথাও যাবে না। যখনই তুমি লিড দিলা একটা ব্যান্ড তৈরি হবে, এবার সে চলে যেতে পারবে। যদি ডিসক্রিট এনার্জি থাকে তাহলে এই ইলেকট্রন সারা জীবন এখানে বসে থাকবে। তাহলে এটা কোত্থেকে আসতেছে? স্যার এটা কি সিলেকশন রুলের পর্যায়ে পড়ে? না, বুদ্ধি করে কথা বলো। সিলেকশন রুল তো হলো যে এটার একটা শেপ আছে, এটার একটা শেপ আছে, এখান থেকে এখানে আসতে হলে দুইটার মধ্যে তুমি ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেটের যে রেজাল্ট সেটা তো সিলেকশন রুল। হ্যাঁ, যে জাস্ট যে এই দুটার মধ্যে তোমার যদি সাই 1 হয়, মধ্যবর্তী জায়গায় তুমি ইন্টারেকশন হ্যামিল্টনিয়ানটাকে দিবা সাই 2, এই অপারেশনটা করবা, ঠিক না? এই অপারেশনটাই তো বেসিক্যালি সিলেকশন রুল। এটা যেটা রেজাল্ট হবে এটা একটা ইন্টিগ্রেশন। কিন্তু সিলেকশন রুলের ইয়েতে তুমি বলতে সিলেকশন রুলে ঠিক মানে স্যার মানে দুটো যদি ইভেন অড এরকম যদি আমরা ব্যান্ড দুটো যদি দেখি মানে ডিসক্রিট ব্যান্ড, সেই ক্ষেত্রে অ্যালাউ করবে না, মানে ওই রেসপেক্টে মানে বললাম, মানে একটা জাস্ট না না ঠিক আছে, তোমার কথা কিছুটা পয়েন্ট আছে যে দুটো ব্যান্ড যদি হয় তাহলে এই সিলেকশন রুল যদি অ্যালাউ না করে তাহলে সে এখানে আসার প্রবাবিলিটি তার 0 থাকবে, যেটা অ্যালাউ করবে সেখানে সে যাবে, ঠিক না? মানে ওই হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটার যে মূল আনসারটা সেটা হচ্ছে কি তোমার ভ্যাকুয়াম এনার্জি। ভ্যাকুয়ামের একটা এনার্জি আছে। হ্যাঁ, আমাদের তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজে লাগে না, কিন্তু দেখো আমাদের এক বেসিক জিনিস স্পন্টেনিয়াস এমিশন কিন্তু আমাদের লেডে তো ঘটতেছে। লেডের আইডিয়াটাই তো স্পন্টেনিয়াস এমিশন। আমরা তো লেড তো এখন ইউবিকুইটাস সবখানে, কিন্তু ওখানে তো ভ্যাকুয়ামের একটা এনার্জি আছে। হ্যাঁ, যেটা আমাদের ডার্ক এনার্জিগুলোর সাথে রিলেটেড। ওই ভ্যাকুয়াম কিন্তু এই পার্টিকুলার স্টেটের সাথে ইন্টারেক্ট করতেছে, এই জন্য এখানে খুব ছোট একটা ব্যান্ড তৈরি হইতেছে। ভ্যাকুয়াম এনার্জি খুব কম, এই জন্য এখানে খুব ছোট একটা, এই জন্য এই যে প্রবাবিলিটিটা এটাও খুব কমে যাচ্ছে। হ্যাঁ,
এবং ওইটার কারণেই কিন্তু সে ফল করতেছে। আর যখন আমরা স্টিমুলেটেড দিয়ে দেই তখন তো একটা বড় ব্যান্ড তৈরি হবে, যেহেতু তোমার ইন্টারেকশন আছে, এবং তখন সে নির্দিষ্ট হারে নিচের দিকে পড়তে থাকবে। হ্যাঁ, তাহলে এই সিম্পল জিনিসটা কিন্তু এই যে বেসিক্যালি তোমার এই সিগমা, তোমার স্টিমুলেটেড ইমিশনও একটা সিগমা আছে, কিন্তু সেটা হচ্ছে কি সিগমা ফ্রম ফোটন, আর আমরা যে সিগমাটা দেখতেছি সেটা সিগমা ফ্রম লিড। হ্যাঁ, কিন্তু দুইটা বেসিক্যালি একইভাবে কাজ করতেছে। এই জন্য নন ইকুইলিব্রিয়াম গ্রিন ফাংশন ফর্মুলেশনটা খুব ইন্টারেস্টিং, যে সবগুলোকে তোমার একই ফুটিংয়ে নিয়ে আসছে। তুমি ইন্টারেকশন যে কোনো ধরনেরই হোক না কেন, তুমি জাস্ট হ্যামিল্টনিয়ানের সাথে অ্যাড করে তুমি কাজগুলো করলে অটোমেটিক তোমার সিস্টেম বেরিয়ে বের হয়ে যাবে, এবং সেখান থেকে তুমি এই লাইটের ইন্টারেকশনের পরে তোমার ইলেকট্রনটা কোথায় যাবে, প্রবাবিলিটি কত হবে, তুমি সেটা বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা এই পর্যন্ত বাসায় একটু দেখো, দেখলে আর একটু বুঝতে পারবা। আর তোমাদের আরো 2টা হোমওয়ার্ক দেওয়া হবে, সেই 2টাও তোমাদের করতে হবে। আর আমাদের আর 2টা লেকচার আছে, দেখা যাক আমরা কতটুকু শেষ করতে পারি। ওকে, স্যার এক্সাম মানে কি মাসের শেষে হওয়ার কথা স্যার? না, বলছি যে আগামী মাসের 3 তারিখে হবে, আগামী মাসের 3 তারিখে। ও সরি। ঠিক আছে, ওকে।